হ্যালো বন্ধুরা। আজকে আমাদের সঙ্গে একজন গেস্ট আছেন, বাংলাদেশের একজন পপুলার ইউটিউবার নাজিউর রহমান নাইম। তো তার চ্যানেলে 20K সাবস্ক্রাইবার আছে এবং তিনি প্রায় লাস্ট কয়েক বছর ধরে ভিডিওস বানাচ্ছেন দর্শনের উপরে। এবং শুধু তাই নয়, তিনি দর্শন নিয়ে মানে একাডেমিক্যালি পড়াশোনাও করেছেন। তো আজকে আমরা বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন টপিক নিয়ে এবং কিছু পার্সোনাল লাইফের ইস্যু নিয়ে আমরা আলোচনা করব এবং দর্শনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের ভিডিও। আচ্ছা, তো নাইম ভাই, সবার প্রথমে জিজ্ঞাসা করি যে তোমার নামের মানেটা অ্যাকচুয়ালি কি? এই নাজিউর আচ্ছা। মানে অ্যাকচুয়ালি কি? নাজিউর নাজিউর নামের অর্থ তো তেমন একটা আলাদা করে নাই। তো নাইম নামের অর্থ হলো তোমার আনন্দ। আচ্ছা। হ্যাঁ, মানে আনন্দ খুশি এটা বোঝায় নাইম নামের অর্থ। আচ্ছা। হ্যাঁ, তো এটাই আর কি বোঝায়। এখন তোমার নাম তো রুদ্র, তাই না? হ্যাঁ। রুদ্র হামদান। হ্যাঁ। এখন এই তোমার এই হামদান নাম, মানে রুদ্র নামটা আমি শুনছি আমার পরিচিত, হুম। বাট হামদান নামের অর্থটা কি অ্যাকচুয়ালি, মানে হামদান নামটা দিয়ে আসলে কি বোঝায়? আহ, হামদান নামটার মানে হচ্ছে যে আহ, যখন কোনো একজন মানুষ যে ঈশ্বরকে সব থেকে বেশি প্রশংসা করে, তার ক্ষমতা, তার যে সৌন্দর্য, মানে তার মানে সবকিছুকে সব থেকে বেশি যে প্রশংসা করে, তার উপাধি দেওয়া হয় হচ্ছে হামদান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার একটা কোশ্চেন আসে যে ঈশ্বরকে তুমি মানে যেহেতু সবচেয়ে বেশি প্রশংসা করে, এখন তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো কি করো না? আচ্ছা। তোমার এই বিষয়ে তোমার ভার্ডিক্ট কি আসবে? তোমার মতাদর্শ কি? নাও মানে আমি ঈশ্বর সম্পর্কে তোমার কি মত আর কি? ঈশ্বর সম্পর্কে মতামত বলতে অ্যাকচুয়ালি না, আমি পুরোপুরি মানে এখন তো হোল ওয়ার্ল্ডে কি একটা খুবই পপুলার এরা চলছে যে আহ, মানে এথিজম, যে যারা আর কি মানে ঈশ্বরে বিশ্বাস করে না। ঠিক আছে, যেমন হুম, হুম, রিচার্ড ডকিন্স, যিনি এখন এটাকে প্রচলন করছেন, খুব ভালো লেখক, সেলফিশ জিন লিখেছেন। ওকে, তো হুম, আহ, আমি পুরোপুরি এরকম এথিস্ট নই যে ঈশ্বরে বিশ্বাস করে না বা ঈশ্বরের হুম, অস্তিত্বকে অস্বীকার করে। আবার আমি একজন বিলিভার, মানে যে বিশ্বাস করে, যে এটা মনে করে যে একজন হুম, ঈশ্বর আছেন বা ভগবান, আল্লাহ, গড আছে, এরকমটাও নয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি কিভাবে বোঝাই, ধরো বিশ্বাস শব্দটা অত্যন্ত কনফিউজিং। ঠিক আছে, একটা একটা জোকস আছে এটা নিয়ে পপুলার, যে একবার কি হয়েছে যে আহ, একজন সায়েন্টিস্ট, ম্যাক্স প্ল্যাঙ্ক তার নাম, তো তিনি একটা বাড়িতে আছে, একটা ফার্ম হাউস আছে তার কাছে। ঠিক আছে, তো ফার্ম হাউসে সন্ধ্যাবেলা হুম, হুম, তার বাড়িতে তার একটা বন্ধু এসেছে। এবার ফার্ম হাউসের উপরে একটা মানে ঘোড়ার মাথায় শিংওয়ালা একটা ঘোড়ার মূর্তি লাগানো আছে। তো তার হুম, হুম, বন্ধু হুম, ভিতরে গেছে, গিয়ে জিজ্ঞাসা করেছে তার ম্যাক্স প্ল্যাঙ্ককে, সে একজন সায়েন্টিস্ট, যে তুমি এরকম বাড়ির মাথায় ঘোড়া লাগিয়ে রেখেছো কেন, এরকম ঘোড়া শিংওয়ালা? কারণ ওদের সমাজে আছে যে এটা একটা কুসংস্কার, মানে বাড়ির মানে মাথায় একটা ঘোড়ার শিংওয়ালা কারোর মূর্তি লাগিয়ে রাখলে বাড়িতে কোনো ইভেল প্রবেশ করতে পারবে না। তো ম্যাক্স হ্যাঁ, প্ল্যাঙ্ক হ্যাঁ, তখন উত্তর দিয়েছে যে হচ্ছে, না না, আমি তো সায়েন্টিস্ট, আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু আমার পাশের বাড়ির লোকজনেরা বললো যে এটা বিশ্বাস না করলেও কাজ হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ। তো তো আচ্ছা। হ্যাঁ, তো এ তো আমাদের ক্ষেত্রে বিলিফটা হচ্ছে ঠিক এরকম, মানে সবসময় যে আমি নিজে বিশ্বাস করবো এমনটা নয়, মানে আমরা বিলিভ করতে পারি থ্রু হুম, সামওয়ান এলস। ওকে, মানে উই ক্যান বিলিভ থ্রু সামওয়ান এলস, মানে আমি হয়তো ভাবছি যে আমি বিশ্বাস করি না, কিন্তু আদতে আমার মনের নিচে হয়তো কোথাও আমি বিশ্বাস করি। হয়তো আমি অনেক সময় আমার মানে আমার বন্ধু বলছে যে চল আমরা সিনেমা দেখে আসি, তো আমি ভাবছি যে না, হুম, দেখতে হুম, যাবো না, আমি দেখতে গেলাম, তারপর তারপর আমি ভাবছি যে আমি তো যেতে চাইনি, আমার বন্ধু আমাকে নিয়ে গেছে, না, অ্যাকচুয়ালি আমি যেতে চেয়েছিলাম। ঠিক আছে। তো আচ্ছা, মনের উপরের স্তরে হয়তো আমরা বিশ্বাস করছি, কিন্তু ভিতরে অনেক গভীরে হয়তো করছি না, আবার হয়তো উপরের স্তরে করছি না বিশ্বাস, কিন্তু হয়তো অনেক গভীরে বিশ্বাস করছি। তো আমরা প্রকৃত কি বিশ্বাস করি সেটা অত্যন্ত কনফিউজিং বিষয়, মানে আমরা বুঝতেই পারি না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার পয়েন্ট। ওকে, তো ঈশ্বরকে বিশ্বাস করি কি করি করি না, এটা যদি বলতে হয়, তো এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। আর একটা হচ্ছে যে ঈশ্বর, আমি সেই ঈশ্বরে বিশ্বাস করি যেটা অ্যাবসলিউটলি আননোন। মানে একটা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমরা পিওরলি জানি না। আর একটা হচ্ছে এমন একটা ঈশ্বর যেটাকে আমরা জানি, মানে ঈশ্বর বলে গেছেন যে তোমাকে, তুমি যদি এরকম পোশাক পরো তাহলে তুমি খুব ভালো, মানে ঈশ্বর তোমাকে ভালোবাসবে, তুমি যদি এরকম খাবার খাও তাহলে ভালোবাসবে, এটা না করলে ভালোবাসবে, বা এই মন্দিরে পুজো করলে ভালোবাসবে, বা এরকম করলে ভালোবাসবে, এটা না করলে তুমি খুব খারাপ। তো আমরা জানি যে হুম, হুম, ঈশ্বরের কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না, তার সম্পর্কে আমাদের পুরো নলেজটা আছে। মানে ঈশ্বরের অস্তিত্বটাকে হুম, আমি আমাদের থটস এর মধ্যে রিডিউস করে নিতে পারছি, চিন্তা স্তরে নামিয়ে আনতে পারছি। এরকম ঈশ্বরে আমি বিশ্বাস করি না একদমই, যেটা অ্যাবসলিউটলি আচ্ছা, আননোন, একটা মিস্ট্রি পুরোটা, সেরকম ঈশ্বরে আমি বিশ্বাস হুম, করি। হুম,
তো এখানে আমি পুরো এথিস্ট আচ্ছা। নই, আবার বিলিভারও নই, তো আমি এটাকে বলতে পারি একটা ট্রান্সফরমেটিভ কনফিউশন। মানে এমন একটা হুম হুম। কনফিউশন যে আছে নেই, এই কনফিউশনের থ্রুতে আমি কনস্ট্যান্টলি ইভলভ করছি, এরকম। আচ্ছা। তো ওকে। এই বিষয়ে তোমার কি মতামত? তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? আচ্ছা, ঈশ্বর নিয়ে যদি, হ্যাঁ, তোমার ঈশ্বরের ব্যাপারটা নিয়ে আমার ভালো লাগলো যে তুমি একটা মানে চিন্তার ভিতর দিয়ে যেটাকে ধরা যায়, মানে যেই ঈশ্বরকে ধরা যায়, বা আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে প্রচলিত যে ঈশ্বরের যে ধারণা হুম, যে আসমানের উপর কেউ বসে আছে, মানে হুম, কোন একটা কল্পিত কোনো কিছু, বা সে কোনো একটা নিয়ম দিছে, নিয়ম চাপায় টাপায় দিছে, ওই বা ওইটাকে কেন্দ্র করে যে একটা রিচুয়াল তৈরি হয়েছে, ওই রিচুয়ালিস্টিক গডকে হয়তো বা তুমি ওইভাবে মানে না, বিশ্বাস করতেছো না, না। এরকমটা। হুম, হ্যাঁ, এখন তুমি তাহলে কোনটা করতেছো? তুমি একটা অনুসন্ধানের প্রসেসের ভিতর দিয়ে যে একটা ট্রান্সেন্ডেন্টাল কিছু একটাকে তুমি মানে এখানে আনতে চাইতেছো। তো এখন হ্যাঁ, অনেকে এই জায়গা থেকেই করে। তা আমিও একটা সময় আর কি এরকম ট্রান্সেন্ডেন্টাল বা অতীন্দ্রিয় কোনো কিছুকে মানে ঈশ্বরত্বের যে একটা বিষয়, একটা ডিভাইননেস, ওই হুম, ব্যাপারটাতে একটা করতাম। বাট এখন আমি যেই পজিশনটাতে আছি, এখন পজিশনটা হলো কাইন্ড অফ মিস্ট্রি বলা যায়। মানে আমি আহ, রহস্য ব্যাপারটা আমার ভালো লাগে। সো আমি ঈশ্বরকে নিয়ে আসলে তেমন কোনো কিছু ভাবতে চাই না। মানে কেউ যদি বলে যে ঈশ্বর আছে, ওইটা নিয়েও আমার মাথা ব্যথা নাই। কেউ যদি বলে যে ঈশ্বর নাই, ওইটা নিয়েও আমার আসলে মাথা ব্যথা নাই। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো ওই ডুবন্ত সমুদ্রে কেউ নাস্তিক থাকে না, বা আচ্ছা, পরে আমি বলছিলাম ডুবন্ত সমুদ্রে কেউ আস্তিকও থাকে না আসলে। তাইলে আস্তিকও থাকে না, নাস্তিকও থাকে না, তাইলে কি? তো এই যে ফাঁকা ময়দান, তো এই ফাঁকা ময়দানে বিচরণ করতে আমার ভালো লাগে, কারণ এটাতে একটা অনিশ্চয়তা আছে, এটাতে একটা থ্রিল আছে, এটাতে একটা রহস্য আছে। আমি যদি যাই না যাই তাহলে আমার জ্বালা, যে আমি কেন যাই না গেলাম, ঈশ্বর আছে। আবার যদি আমি যাই না যদি ঈশ্বর নাই, ওইটাও জ্বালা। হ্যাঁ। তো আমি আসলে কোনো জানতেই চাই না জিনিসটা কি আছে কি না আছে। আচ্ছা, আমি একটা রহস্যের ভিতরে নিয়ে এই জিনিসটাকে এনজয় করতে চাই। হ্যাঁ, হুম, আমার মনে হয় যে এনজয় করার জন্য আসলে থাকা না থাকা ওটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে যদি থাকে ওইটাও আমি টের পাবো, না থাকলেও ওইটা আমি টের পাবো। মানে এটা নিয়ে আসলে অত জল ঘোলা করতে আমি রাজি না। তো ঈশ্বর যদি থাকেও, সে থাকুক তার মতো করে, আমার মাথা ব্যথা নাই। ঈশ্বর যদি না থাকে, সে না থাকুক, আমার ওটা তো মাথা ব্যথা নেই। তো এটা নিয়ে একটা উক্তি আমি সবসময় মাঝে মাঝে বলি, যে এটা মনে হয় ওই লালন কিংবা পাঞ্জু শাহের কোনো উক্তি হবে। আচ্ছা, মানে একটা বাউল ফকিরের একটা উক্তি হবে, ঠিক আছে? মানে এখন এটা কার, এটা আমি সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, বাট কোনো বাউলের উক্তি হবে, সে হুম, বলছে যে কেউ বলে আছে খোদা, কেউ বলে নাই, আমি বললি থাকলে আছে, না থাকলে নাই। ঠিক বাহ, আছে, মানে নাইস। এর- এরকম একটা, এরকম একটা ফাঁকা ময়দানে বা এটাকে এটাকে মূলত তাচ্ছিল্য করে বলা হইতেছে না। মানে এটা একটা নির্ভার একটা অবস্থা, যে এটা আমি এতটাই মানে মানে আমার রহস্যের ভিতরে আবৃত আছি বা রহস্য নিয়ে থাকতে চাই, যে ঈশ্বর আসলো, গেল, থাকলো, না থাকলো, এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আদপে তো ঈশ্বর একটা শব্দ বা কনসেপ্ট হুম, হিসেবেই ধরি। মানে আমি যদি কোনো কিছু শব্দের ভিতর রিডিউস করে ফেলি, তাহলে তো ওইটা তো আমার একদম, মানসিক কিছু একটা হবে, তাই না? হ্যাঁ, ইয়েস, তখন মানসিক কিছু যদি হয়, তাইলে তো এটা তো মনের ঊর্ধ্ব জগতে কোনো কিছু হইলো না। যেমন অনেকে বলে না যে ঈশ্বরকে আসলে তুমি ভাষা দিয়ে কিছু বলতে পারবা না, বা ঈশ্বরকে আসলে আমাদের চিন্তার বাইরের একটা জিনিস। তাহলে চিন্তার বাইরের জিনিস হইলে তাহলে ওটাকে কেন আমরা ঈশ্বর বলতেছি? ঈশ্বর তো একটা ভাষা হয়ে গেল না, শব্দ হয়ে গেল। তো আমি যদি রুমিকে কোট করি, তাহলে রুমি বলতেছে সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, মানে নীরবতা। তাহলে ঈশ্বর নিয়ে কিছু বলারই দরকার নেই আসলে। একদম, তাহলে একদম, এটাকে বিশ্বাস করারই দরকার কি আর না বিশ্বাস করারই দরকার কি? ইয়েস, কারণ যদি ঈশ্বরকে যারা বিশ্বাস করে, হুম, তারাও আজ পর্যন্ত ওরকম প্রমাণ দিতে পারে নাই যে হুম, ঈশ্বর আছে ওইভাবে কংক্রিট ভাবে। তারা হুম, বলছে যে এটা প্রমাণের কিছু নাই, ঈশ্বর আছে এটা বিশ্বাস করলেই হবে, মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা লাগবে। আবার ঈশ্বরকে যারা বলছে যে নাই, ঈশ্বর নাই, হুম, তারাও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে ঈশ্বর নাই। কারণ হুম, ইয়েস, ঈশ্বরকে না প্রমাণ করতে হলে এই পুরা ব্রহ্মাণ্ড আগে চষে বেড়াইতে হবে, হুম, যেটা একটা বিশাল বড় বিরাট, হ্যাঁ, কাজ। ইম্পসিবল, তো অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, সো এই দুই বর্গের মানুষের মাঝখানে আমি মনে করি যারা সবচেয়ে সুন্দর একটা পজিশনে আছে তারা হলো অজ্ঞেয়বাদী। অজ্ঞেয়বাদীরা অ্যাটলিস্ট
তারা বলতেছে যে ভাই আমি কিছু জানি না, ভাই আমার মাফ কর। হুম, হুম, হ্যাঁ। তো তারা অনুসন্ধান করে ঘাটায় দেখতে বিশ্বাস। হুম, আর এক বর্গের মানুষ হলো যে এটা নিয়ে তাদের আসলে জানা অজানা এটা নিয়ে কোনো নাই, তারা এটা নিয়ে মারা তো ভাবে না। জীবন পাইছে, একটা অস্তিত্ব আছে, ওটাকে সে যেভাবে আসতেছে একটা মিস্ট্রির ভিতরে সে জীবন যাপন করতেছে, হুম, ওটা নিয়ে সে এতটা মাথা ব্যথা করে না, হালকা ফুলকা জীবন যাপন করতেছে। তো আমি হুম। হলো এই এই ক্যাটাগরি আর ধারণাতে কি। বেশি। এবার এখানে না, হ্যাঁ। এখানে আমি একটা জিনিস বলবো নাজির ভাই, সেটা হচ্ছে যে মানে এই যে মানে অজ্ঞেয়বাদী হওয়া, মানে মানে আমি জানি না, এটাকে কনফ্রন্ট করা, আই থিংক এটা অনেক অনেক ফার মোর বেটার রাদার দ্যান মানে কোনো একটা আহ, মানে একটা ডিলিউশন বা কোনো একটা জিনিসকে ধরে নেওয়া। মানে আমি হুম, ডেফিনিটিভলি হুম, বলছি যে ঈশ্বর আছে, এবং আমি সেই বিশ্বাসটাকে উপরে বেস করে আমি সিদ্ধান্ত নিচ্ছি, অন্যদেরকে আমি সেভাবে কনভিন্স করছি, আমি একটা মিশনারি পজিশন নিচ্ছি, আমি সবাইকে মানে কি বলবো মানে সবাইকে আমি একটা পার্টিকুলার মানে মতাদর্শে আমি নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন অনেক মিশনারিরা হয়, অনেক মংসরা হয়। ঠিক আছে, তো এটা এটা মানে অত্যন্ত মানে আমি একদমই এই জিনিসটাকে মানে ডিনাই করি, মানে আমি একদমই পছন্দ করি না এই ধরনের অ্যাপ্রোচকে। অন্যদিকে যারা একদম হুম, বিশ্বাস করে না, পুরোপুরি আস্তিক, মানে আমি সেটা তো মানে সেটাও ডিনাই করি। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে উইজডম। উইজডম মানে হচ্ছে মানে ফর এক্সাম্পল বিভিন্ন রকমের ভাবে বলা যেতে পারে, যেমন ফর এক্সাম্পল যে আমরা এই লাইফে কি করছি, এ তো সামান্য একটা কন্ডিশনাল লাইফ, কিছুদিন বাদে আমরা মারা যাব। অ্যাকচুয়াল লাইফ হচ্ছে ইটারনাল লাইফ। ঠিক আছে, আমরা মৃত্যুর পর হেভেনে হুম, যাব, হুম, তো এটাকে ত্যাগ করে দাও, দিয়ে আমরা মানে ইটারনাল লাইফের জন্য করি। সেকেন্ড অপশন হচ্ছে যে মানে আহ, কেন আমরা ইটারনাল লাইফের জন্য ভাবছি, এখানে যেটা আছে চারিদিকে যে জগৎটা দেখছি, এটা কি সুন্দর নয়, এর মধ্যে কি কোনো মিনিং নেই, এটা কি একটুও ভালো নয়? তো ইটারনাল লাইফের জন্য ভেবে হুম, পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করার কি মানে আছে? এক্ষুনি যেটা আমরা হাতে পেয়েছি, যা কিছু আমরা দেখছি, সেটাকেই আমরা নিচ্ছি না কেন? ঠিক আছে, আমরা এই হুম, হুম, জগৎটাকে কেন ভালো করে আমরা মানে এক্সপ্লোর করছি না, এনজয় করছি না? থার্ড অপশন, যে ঠিক আছে, একজন ওয়াইজ ম্যান হচ্ছে সেই যে ইটারনাল লাইফ যেটা, আর যেটা হচ্ছে টেম্পোরারি লাইফ, দুটোর মাঝখানে আটকে পড়ে যায় এমনটা নয়, বরং যে দুটোকেই একসেপ্ট করে এবং দুটোকেই সে এক্সপ্লোর করার চেষ্টা করে। ফোর্থ অপশন, যে একজন ট্রুলি ওয়াইস ম্যান সে নয় যে আহ, মানে শুধুমাত্র ইটারনাল লাইফের জন্য খুঁজে বেড়াচ্ছে বা শুধু টেম্পোরারি লাইফে আছে, অথবা সে দুটোকেই একসেপ্ট করছে, বরং সেই টেম্পোরারি যে লাইফ, এর যে কন্ডিশন, যেগুলো ফ্লিটিং হয়ে যাচ্ছে, হুম, তার মধ্যেই খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই ইটারনাল লাইফটাকে। অর্থাৎ যা কিছু মানডেন, যা কিছু অত্যন্ত অর্ডিনারি স্বাভাবিক, তার মধ্যে একটা অস্বাভাবিক বা একটা গভীর জিনিসকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ফোর্থ অপশন। ঠিক আছে, মানে অলমোস্ট হুম, হিস্ট্রিতে তুমি যা হোক একটা কিছু বলতে পারো, তারপর সেটাকে অ্যাজ এ উইজডম সেল করতে পারো, মানে গড আছে সেটাকেও তুমি সেল করতে পারো মার্কেটে, গড নেই সেটাকেও সেল করতে পারো, ইটারনাল লাইফ সেটাকেও করতে পারো। হুম। ঠিক আছে, টেম্পোরারি লাইফের মধ্যে ইটারনাল লাইফ সেটাকেও করতে পারো। তো ও, দিস ইজ ভেরি ওটাতে সেল প্রবলেম্যাটিক আর কি। ঠিক হইতেছি। আছে, মানে তুমি যা কিছু বলবে সেটাই হচ্ছে নলেজ, উইজডম হয়ে গেল আর কি। ওকে, তো মানে হ্যাঁ। এই এই জন্য অ্যাট সাম পয়েন্ট মানে আমি উইজডম থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, মানে একদম সমস্ত মানে জগতের সমস্ত জ্ঞান আমি নিয়ে ফেলেছি। ঠিক আছে, আই ডোন্ট লাইক দ্যাট, মানে তার থেকে ভালো ইটস লাইক মানে আই প্রেফার কোনো কোনো সময় আমি অনেক বেশি পলিটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, জাস্ট লাইক ফর এক্সাম্পল যেমন মানে হিউম্যান ডোমেনে মানে নলেজ তো দু রকমের ভাবতে পারি আমরা, একটা হচ্ছে যেমন সাইন্টিফিক নলেজ, যেগুলোর এভিডেন্স আছে, র্যাশনাল, লজিক্যাল, হুম, হুম, যেগুলো হুম। ইন্টারপ্রেট করা পসিবল, ম্যাথামেটিক্যাল। আরেকটা হচ্ছে আমরা বলতে পারি মানে মানে কি বলবো, মেটাফিজিক্যাল বা স্পিরিচুয়াল বা মিস্টিক্যাল। ঠিক আছে, হ্যাঁ, তো সামটাইম মানে ওটা হ্যাঁ, থেকে একটু অধিবিদ্যক যে ডিস্টেন্স। নলেজ এগুলো। হুম, হুম। তো তো হুম, এটা এটা হচ্ছে মানে কি বলবো মানে অজ্ঞেয়বাদ বলতে আমার কাছে হচ্ছে এটা, মানে লাইক মানে আমি এইভাবে দেখছি যে যেখানে আমি জানি না, বলতে এরকম নয় যে অ্যাকচুয়ালি আমি জানি না, আমি অনুসন্ধান করছি বা খুঁজে বেড়াচ্ছি। ইনফ্যাক্ট ওকে, তো মানে আমি যদি জানি না, অনুসন্ধান করছি, তো স্টিল আই অ্যাম পার্ট অফ ইট, মানে আমি তার একটা অংশ হয়ে গেলাম আমি একটা স্তরে। ঠিক আছে, কিন্তু এখানে আমি পুরো জিনিসটাকে একদম করে দিতে চাইছি, মানে জাস্ট লাইক উইজডম মানে এট সাম পয়েন্ট যে ইট ক্যান ক্রিয়েট ডিলিউশনস। হুম। এখন উইজডম বলতে কি এটাকে নলেজ বলা যায়, যে একটা জ্ঞান বলা যায়। হুম, উইজডমটা হলো প্রজ্ঞা, মানে ওইটা একটু আরেকটু আর কি ডিপার লেভেলে যায়। হুম, মানে তুমি যে উইজডমটা বলতেছো ওইটা হলো তোমার নলেজ, হুম, নলেজ হিসেবে তুমি ধরতে পারো। না আমি মানে শব্দ এখানে একটু হেরফের হইতে পারে, বাট তোমার পয়েন্টিং আমি বুঝতে পারছি কোন দিকে তুমি পয়েন্ট হুম, করতে চাইতেছো। সো নলেজ মানে মানে ইনফরমেশন, মানে জ্ঞান উৎপাদন যেটা আর কি। তো নানাভাবে তো জ্ঞান উৎপাদন করে তো বিক্রি করে ফেলা যায়, তাই না? হুম, কিন্তু উইজডম যেটা, ওইটা আসে একদম ডেপথের, ডেপথের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে, যেটাকে আমরা বোধ বলতে পারি।
হুম হ্যাঁ, ওইটা ওইরকম ভাবে বলা যায়। তো আর অজ্ঞেয়বাদের টার্মটা তোমার হলো কান্টের জায়গা থেকে আসছিল। কান্ট বলছিল যে হুম অ্যাকচুয়ালি স্বরূপত যে বস্তু, ওইটা আসলে জানা যায় না। হুম। হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ, নুমেনাল থিং যে ইন ওয়ার্ল্ডের ইটসেলফ, যে হ্যাঁ জিনিস, নিউমেনাল ওয়ার্ল্ড, থিং ইন হ্যাঁ ইটসেলফ যেটা। ওইটা হ্যাঁ, ওইটা যদি কোনো জায়গায় থাকেও, হ্যাঁ নুমেনাল ওয়ার্ল্ড, বাট ওইটাকে জানা যায় না আসলে। মানে ওইটাকে তুমি নলেজে কনভার্ট করতে পারবো না। মানে তুমি যে যেটা জানবা বা হুম মানুষ যে জানার দাবি করে, কারণ একটা জানলেই তো আমি ওটা বলতে পারবো যে না আমি জানি হুম বা এটা এরকম। কিন্তু ওটা জানাই যায় না, ওটা একদম মানে নাই। হুম নাই বলতে মানে কোথাও একটা থাকতে পারে, বাট ওটাকে তুমি মানে ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, তোমার কোনো ইন্দ্রিয় দিয়ে কোনো কিছুই করতে পারবে না। হুম হ্যাঁ, তো ওই ওইটা আর কি কান্ট বইলা গেছে। তখন বলছে যে তখন কান্টের যেই মানে ধারণা, ওটা অজ্ঞেয়বাদে পরিণত হয়ে গেছে হুম আসলে। তো এইটার সাথে কিন্তু উপনিষদের আর একটা ব্যাপার মিল আছে। উপনিষদের ঋষিরা বলছিল কিন্তু যে তোমার যে এত মাথা খাটাইতে যাও না, মাথা চৌচির হয়ে যাবে। কারণ ওইটা হলো অবাং মানস গোচরক, মানে মনের ঊর্ধ্বে। হুম মানে ওটা মন দিয়ে তুমি কিছুই করতে পারো না। আবার ঠিক সেম টাইপের কথা তুমি রিলিজিয়াস টেক্সট গুলোতে পাইবা। যেমন খোদার কথা যখন বলা হয় যে খোদাকে নিয়ে এত চিন্তা করতে যাও না, খোদাকে নিয়ে কিন্তু অত করতে পারবে না, কারণ তোমার ওইটার ক্যাপাসিটি নাই আসলে। হুম 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 কিন্তু এখন কথা হলো যে যখন অনেকে বলে যে হ্যাঁ ক্যাপাসিটি নাই, তখন তারা কি মিস্টেকটা করে? তারা মিস্টেক করে বসা হলো, তারা ভাবে যে আচ্ছা যেহেতু খোদাকে নিয়ে চিন্তাই করা যাবে না, তাহলে আমার চিন্তাটাই করার দরকার কি আসলে? চিন্তা তো তাহলে একটা ফালতু জিনিস হলো না। হুম, তো তারা আর চিন্তা করে না, তারা ডাইরেক্ট বলে যে হ্যাঁ খোদা আছে। কিন্তু এটাও তো একটা চিন্তা, তারা এটা কিন্তু বুঝে না। একদম একদম। হুম হ্যাঁ, কারণ আমি যে খোদা বলতেছি বা খোদা নামে কিছু একটা বলতেছি বা গড ঈশ্বর যেটাই বলতেছি, এটা তো একটা চিন্তার পর্যায়ে পড়তেছে। হুম তাহলে তো আমি মানে তাহলে আমি কি করতেছি অ্যাকচুয়ালি? তোমাকে বলছে যে তুমি চিন্তা দিয়ে ধরতে পারবে না, কিন্তু তুমি তো ধরে ফেলাইতেছো। হুম 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 সো মানে এই জিনিসটা না বুঝতে পারে অনেকে ভুল করে তখন ওই ব্যাপারটা ধরে নেয় যে টেক্সটে যে বলছে যে না এখানে চিন্তা করা যাবে না। না, তোমাকে চিন্তা করতে হবে, এবং চিন্তা করতে করতে তুমি বুঝবা যে চিন্তা করে লাভ নাই আসলে। ঠিক আছে, এটা একটু প্যারাডক্স। হুম। হ্যাঁ, এক্সিস্টেন্সের প্যারাডক্স এবার মনে করি আমি। এখানে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং, মানে অনেকগুলো পয়েন্ট তুমি বললে আর কি নাজির ভাই। একটা হচ্ছে যে ইমানুয়েল কান্তের যেটা নিউমেনাল ওয়ার্ল্ডের কথা, আর একটা হচ্ছে যে হুম মানে চিন্তার একটা সীমা আছে, মানে চিন্তার একটা লিমিট আছে, যে চিন্তা করতে করতে আমরা বুঝতে পারবো যে এটার মানে মানে একটা পয়েন্টে এটা এন্ড হয়ে যাবে, তারপরে আর চিন্তা এগোতে পারবে না আর কি, মানে চিন্তা নিজেকে নিজের সীমাবদ্ধতা করে দেবে। হুম নাও এখানে আমি বলবো যে লাইক ইমানুয়েল কান্তের পরে আরেকজন ফিলোসফার এসেছিল, যে হচ্ছে কান্তের ফিলোসফি থেকে পুরো মানে ওটাকে চেঞ্জ করেছে, যে হচ্ছে হেগেল। ঠিক আছে, কান্ত হ্যাঁ যে হ্যাঁ বলে গিয়েছিল, যে কান্ত যেটা বলেছিল যে হচ্ছে মানে তো কোনো একটা অবজেক্ট আছে আমার কাছে, ঠিক আছে, এবার এটাকে আমি চোখে দেখছি, বা এটা আমি তার শেপ কালার জিনিসটা আমি বুঝছি, কিন্তু এটার মধ্যেকার যে অ্যাকচুয়াল যে সত্তাটা, মানে যদি কোনো এর মধ্যে একটা মানে ইন্টারনাল, এর ভিতরকার কোনো একটা অস্তিত্বর একটা কোনো মূল্য থাকে, যেটা অ্যাকচুয়ালি নিউমেনাল ওয়ার্ল্ড যেটাকে বলে, মানে থিং ইন ইটসেলফ, এর মধ্যেকার একটা নিজস্ব একটা নির্যাস, সেটাকে কোনোদিনও আমরা জানতে পারবো না। মানে আমার মাইন্ড, কারণ হুম আমি হুম। তো চোখের মাধ্যমের আলোগুলো এখানে পড়ে আমার চোখে পড়ছে, তাই ছবি তৈরি হচ্ছে, আমি হাত দিয়ে দেখে তো শেপ ছবি পাচ্ছি। তৈরি হচ্ছে। এবার আমার মানে কানে শব্দ শোনার একটা লিমিট আছে, আমি ভুলে গেছি, একটা রেঞ্জ থাকে যে এত হার্টজ হুম থেকে এটার মধ্যে হতে হবে। চোখে কালার আমরা সাতটায় দেখতে পাই, তার বাইরে আরো অনেক কালার আছে, সেগুলো আমাদের চোখ সেন্সিটিভ নয়। তো অ্যাকচুয়াল জগৎটা কেমন দেখতে, সেটার রূপটা কেমন, সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। তো কান্ট এটা বলে হুম গেছিল যে থিং ইন ইটসেলফকে আমরা কোনোদিনও খুঁজে পাবো না, যদি কোনো একটা সিঙ্গুলার ট্রুথ থাকে, সেটা যদি থেকেও থাকে তাও আমরা জানতে পারবো না, আবার আছে কি নেই সেটাও বলতে পারবো না। বাট এখানে হচ্ছে হুম হেগেলের সাথে কান্তের ডিফারেন্স। হেগেলের মতে যে কান্ট অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ, মানে কান্ত কি হুম হুম করেছে, অ্যাকচুয়াল বাস্তব আর নিজের অস্তিত্ব দুটোর মাঝখানে একটা ব্রিজ তৈরি করেছে, একটা বেড়া তৈরি করে রেখেছে, যে ওদিকে কি আছে আমরা জানতে পারছি না। হেগেল বলছে যে না, হ্যাঁ হেগেলের মতে যে যদি আমরা সত্যি ট্রুথটা জানতে না পারি, তাহলে এই জগতে আমরা যা কিছু ফিল করছি, যা কিছু এক্সপেরিয়েন্স হুম করছি, আমাদের যে ফিলিংসটা, সেটাকে এত রিয়েল কেন হুম। মনে হয়, এত বাস্তব কেন মনে হয় আমাদের, একদম ট্রুথফুল কেন হ্যাঁ মনে হ্যাঁ। হয়। তো হেগেল বলছে যে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো সেই যে মিনিংটা, সেই যে থিং ইন ইটসেলফটা, সেটা অ্যাকচুয়ালি বাইরের জগতে নেই, বরঞ্চ সেটা আমরা নিজেরাই, মানে আমরা একটা অ্যাবসলিউট সাবজেক্ট, এবং আমাদের সেই হুম নির্যাসটা, সেই যে মিনিংটা, মানে এসেন্সটা, সেটাকে আমরা প্রজেক্ট করছি বাইরের জগতে, এবং সেই বাইরের জগৎ থেকে ইনভেস্টিগেট করার মাধ্যমে সেই মিনিংটাকে আমরা খুঁজে পাচ্ছি। মানে আমি আমার হুম ভেতরকার অস্তিত্বের সত্তাটাকে আমি বাইরের জগতে প্রজেক্ট করছি নিজের অজান্তে,
ফ্রয়েডের সেন্সে বললে আনকনসিয়াস মাইন্ডের থ্রুতে, আনকনসিয়াস প্রজেকশন। হুম 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 তারপর আমি বাইরের জগৎ থেকে ইনভেস্টিগেট করছি, সাইন্টিফিক রিজনিং করছি, ফিলোসফি প্র্যাকটিস করছি, বোঝার চেষ্টা করছি, এবং সেটা বোঝার মাধ্যমে আমি নিজেকে বুঝতে পারবো। ওকে, মানে সেই হুম এসেন্সটাকে আমি খুঁজে পাবো। কিন্তু অ্যাজ এ সাবজেক্ট উই আর অ্যাবসলিউট, মানে হিউম্যান বিং হিসেবে আমাদের মধ্যে সেই অ্যাবসলিউট জিনিসটা আছে, এবং আমরা সেটাকে খুঁজে পেতে পারি অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি কান্তের সাথে হেগেলের একটা বিরাট বড় একটা মানে ডিফারেন্স। আর এখানে আরেকটা হুম ইম্পর্টেন্ট জিনিস, যে যে হেগেলের মতে অ্যাবসলিউট সাবজেক্ট বলতে কিন্তু এমনটা নয় যে যে সবকিছু জানে বা সবকিছু ক্রিয়েট করতে পারে, যে অনেক পাওয়ারফুল, এমনটা নয়। বরং অ্যাবসলিউট সাবজেক্ট হচ্ছে সেই যে নিজের যে লসটা, সেই যে এসেন্সটা, সেটাকে যে হারিয়ে ফেলেছে বাইরের জগতে, এক্সটার্নাল ওয়ার্ল্ডের মধ্যে সে সেটাকে প্রজেক্ট করেছে, ঠিক আছে, সেখানে লস হয়ে গেছে, সেই ইটারনাল লসটাকে সে অ্যাকনলেজ করতে পারে, মানে সেটা সম্পর্কে সে অ্যাওয়ার, মানে নিজের কেন্দ্রে যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল যে ভয়েডটা আছে, সেটাকে সে হ্যাঁ একসেপ্ট করে নিতে হ্যাঁ পারে। হুম সেই হচ্ছে অ্যাবসলিউট সাবজেক্ট। হুম তো ইন দ্যাট সেন্স এখানে যদি আমরা দেখি, তাহলে ইমানুয়েল কান্ট যে, সে কখনো মানে কান্টিয়ান যে ফিলোসফার, সে কখনো হেগেলিয়ান হতে পারবে না। কিন্তু একজন হুম হেগেলিয়ান হুম, ফিলোসফার হওয়ার জন্য ইউ ফার্স্ট হ্যাভ টু বি কান্টিয়ান, মানে হ্যাঁ টু কান্টিনিউ বি হতে হবে। হেগেলিয়ান ইউ নিড টু বি কান্টিয়ান, মানে মানে হেগেলিয়ান হতে গেলে কান্টিয়ান হতে হবে, কিন্তু কান্টিয়ান হলেই সে হেগেলিয়ান সাবজেক্ট হতে পারছে না। ওকে স্যার, এই হুম এই সেন্সে আমার মনে হয় হেগেল এট সাম লেভেল একটু সুপিরিয়ার দেন ইমানুয়েল কান্ত। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন কথা হলো যে হেগেল তো এসেন্স এর কথা বলছে না। হুম এসেন্স মানে তো সত্তা। তো হেগেল যখন অ্যাবসলিউট সাবজেক্ট বলতেছে, সাবজেক্ট কিন্তু তখন এটা ব্যক্তির সাথে রিলেট করে, হয়তোবা ব্যক্তির ভিতরে ওই হুম মানে সত্তাটা থাকে দেখে সে হয়তোবা অ্যাবসলিউট সাবজেক্ট হুম হুম, বলছে, মানে ওই অ্যাবসলিউটটা তো সত্তা, হ্যাঁ হ্যাঁ এসেন্স। হ্যাঁ হুম অ্যাবসলিউটটা সত্তা, আর ওই সত্তাটা যেহেতু সাবজেক্টের ভিতরে থাকে, ব্যক্তির ভিতরে থাকে, তো ওইটাকে সে আর ওই ব্যক্তিটা প্রজেক্ট করে বাইরে। হুম হ্যাঁ মানে তার ওই সত্তাটার যে বহিঃপ্রকাশ ব্যক্তির ভিতর থেকে বাইরে প্রজেক্ট হয় জিনিসটা। হ্যাঁ, তো আর কান্টের দিক থেকে আমার একটা জিনিস মনে হলো যে কান্টের সাথে এখানে শঙ্করকে মানে কিছুটা মেলানো যায়, কিছুটা। কারণ কান্ট যেহেতু দুইটা মানে একটা ওয়ার্ল্ড ভাগ করছে, হুম একটা নুমেনার জগৎ আর একটা ফেনোমেনার জগৎ ভাগ করছে দুইটা। সো নুমেনার ক্ষেত্রে যদি আমি ধরি যে ধরলাম যে শঙ্কর তো ওখানে ব্রহ্মর কথা বলে দিছে, মানে একটা অ্যাবসলিউট ই করে, তো আমি কান্টকে মানে তার ভাগের যে বিষয়টা, শঙ্করের ভাগের বিষয়টা কান্টের সাথে একটু মেলানো যায়। যেমন শঙ্কর যেহেতু ভাগ করছে ব্রহ্ম আর মায়া দুইটা, তো কান্ট বলছে যে থিং ইজ সেলফ ওটা আমি জানি না, ওটা অন্ধকার একটা ডোমেইন, ট্রান্সিডেন্টাল একটা ডোমেইন, ওটা জানা যায় না। মানে ব্রহ্ম বললো না কি, আমি জানি না, জাস্ট জানা যায় না। আর এদিকে হলো ফেনোমেনার জগৎ, মানে মায়া টাইপেরই কাইন্ড অফ সেন্স পারসেপশন, এগুলা দিয়ে ব্যাপারগুলা ই করলো। তো এটা এটার সাথে একটা মিল আছে। আচ্ছা বাট কান্টের এই জায়গাটা ইন্টারেস্টিং হলো যে সে ডাইরেক্ট বলতেছে যে জানা যায় না, মানে একদম অ্যাসার্ট করে ফেলছে যে জানা হ্যাঁ যায় না। হ্যাঁ ইয়েস ওই জায়গায় ইয়েস হেগেল এসে পরে ওইটাকে ই করছে যে জানা যায় না, তাহলে হেগেল এসে কিন্তু ঠিক সেম জিনিসটাই করছে, যেটা শঙ্করের কাউন্টারে দেওয়া হয় যে ভাই এই দুনিয়া যদি মায়া হয়, তোমাকে যদি আমি একটা থাপ্পড় মারি তাহলে ওটা এত ব্যথা লাগে কেন, বাস্তব বাস্তব লাগে কেন? হ্যাঁ, হেগেলও বলছে যে তাহলে এত রিয়েল লাগে কেন বাস্তব দুনিয়া, তাহলে মানে এটার ঘটনাটা কি আসলে, এত বাস্তব বাস্তব লাগে না? এটা নিয়ে কিন্তু অনেক ধরনের দর্শন, ইয়েস ভারতীয় প্রচুর দর্শনে কিন্তু পরে অনেক প্রচুর ডেভেলপ প্রচুর হয়েছে ইয়েস। আসলে। মানে কারণ রিসেন্টলি, এটাতে অনেক প্যাচ আছে আসলে, হ্যাঁ প্রচুর প্রচুর প্যাচ আছে। রিসেন্টলি আমি একটা মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়ছি, প্রথম আলো উপন্যাসটা, এটা অনেকদিন থেকে পড়ার ইচ্ছে, তো আমি পড়ছি। ওখানে একটা খুব সুন্দর লাইন আছে, যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, ঠিক আছে, মানে হচ্ছে হ্যাঁ ইভেন হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউট হ্যাঁ। সে হচ্ছে লাইফে এসে, মানে সেও তাকেও সাফার করতে হয়, মানে দিস ইজ ভেরি, মানে এটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস আমার লাগে, যে রামচন্দ্রের যে স্টোরিটা আছে, যে রামের যখন মানে কম বয়স, যখন মানে তখন সেও ইভেন ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে তার মনেও দুঃখ হচ্ছে আর কি, তাকে বনবাসে গিয়ে থাকতে হচ্ছে, তাকেও সাফার করতে হচ্ছে। জেসাসের লাইফ যদি আমরা দেখি, জেসাস ইভেন সন অফ গড হওয়ার পরেও এমনটা নয় যে তাকে সাফার করতে হয়নি। মানে খ্রিস্টিয়ানিটিতে হুম এরকম হুম আছে হুম। যে জেসাস মানে হি ইজ দ্য সন অফ গড অ্যান্ড গড হিমসেলফ অ্যাজ ম্যানিফেস্টেড। ওকে, মানে গড নিজেই সন হ্যাঁ অফ হ্যাঁ গড রূপে আর কি জেগে উঠেছে। যেমন আর কি আমরা এখানে অবতার বলতে যেটা বুঝি, অবতার মহাবতার বলে যেগুলো আর কি, মানে রাম, বা হচ্ছে মানে শঙ্করাচার্য, বা হচ্ছে বুদ্ধ, বুদ্ধ বুদ্ধ কৃষ্ণ। বুদ্ধ হ্যাঁ ঠিক আছে, কৃষ। তো মানে এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়, যে গড যদি সে ম্যানিফেস্ট করে, রিলিজিয়াস এটা একসেপ্ট করছে যে গড হ্যাজ টু সাফার ইন দিস ওয়ার্ল্ড।
গডকেও অ্যাকচুয়ালি হুম। ইভেন এই ওয়ার্ল্ডে সাফার করতে হবে। ওকে, না সাফার করতে হয়। এবার এখানে মানে এটা কেন, মানে এবার প্রশ্নটা হচ্ছে যে মানে হোয়াই ইজ দিস, মানে যদি আমরা এরকম ভাবি, মানে ফর এক্সাম্পল, মানে সবকিছু ক্রিয়েশন কেন এক্সিস্ট করে, মানে যদি কোনো কিছু না থাকতো, যদি আচ্ছা যদি কোনো কিছু না থাকতো, তাহলে মানে সবকিছু নর্মাল, মানে সেটা সেটা অনেক বেশি, মানে কি বলবো, মানে ন্যাচারাল বা স্বাভাবিক। কিন্তু নেচার এক্সিস্ট করে ইন ইটসেলফ, নেচার কন্ট্রাডিক্টিং ইটসেলফ বাই এক্সিস্টিং, মানে হুম হুম নেচার হুম ইটসেলফ হুম। হচ্ছে আনন্যাচারাল, নেচার নিজেই আনন্যাচারাল, মানে এর এক্সিস্টেন্সের মাধ্যমে। তো কেন সবকিছু এক্সিস্ট করে, মানে হ্যাঁ গডের কেন দরকার হলো সমস্ত হিউম্যান বিং ক্রিয়েট করা, এত প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিস, ঠিক আছে, এবং হ্যাঁ, সবকিছু। এক্স্যাক্টলি। এটা এটা হুম। সম্পর্কে তোমার কি কোনো মতবাদ আছে বা কিছু, তুমি যদি হ্যাঁ, মানে এখন আমার কথা হলো যে এই 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 যে এই জায়গাটা খুব গভীর আসলে একটা চিন্তার বিষয়, যে মানে যদি কোনো কিছু সৃষ্টি না হইতো তাহলে তো এত কমপ্লেক্সিটি কোনো তো তৈরি হইতো কিছু। না, তাই না? মানে এই যে সমস্যা, আমি যে অস্তিত্ব হয়েছি, অস্তিত্ব হওয়ার পরেই তো আমার একটা জীবন মৃত্যুর একটা দোলাচল আছে, আমার জীবন আমাকে টিকিয়ে রাখতে হবে। জীবন টিকিয়ে রাখার জন্য আমাকে টেনশন করতে হবে, মানে আমার মানে খাবার দাবার হ্যাঁ, জোটাতে হবে। তারপর আমার শরীরটাকে সংরক্ষণ করে রাখতে হবে, প্রতি মুহূর্তে কিন্তু একটা প্রত্যেক টেনশন, মানে দিন, একটা প্রত্যেক দিনই কিন্তু এই হ্যাসেলের ভিতর অল দিয়ে যেতে টাইম, হয়। তো অল টাইম। একবার যদি এক্সিস্টে যদি না হইতো কোনো কিছু, একদম কোনো কিছু নাই থাকতো, তাহলে কিন্তু অনেক চমৎকার হইতো বিষয়টা, না? মানে এই যে এত যে আমরা যে দুনিয়াবি যত সমস্যা দেখি, সব সমস্যা নাই হয়ে যেত। তো তাহলে কেন আসলে এই ব্যাপারগুলো হইতো? এখন এই জায়গাটায় খুবই খুবই গভীর পয়েন্ট আছে এবং একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, যে আমরা কিন্তু অস্তিত্ববান হওয়ার পরে, মানে যখন ছোটবেলায় আমাদের জন্ম হয়েছে, আমরা যখন চোখ দিয়ে দেখতে পারতেছি, আওয়াজ শুনতে পাইতেছি, বা যতটুকু আমরা পাইছি, আমরা শুধু ওইটুকুই জানি। হ্যাঁ, ওইটুকুই জানি, বা আমাদের এই ওয়ার্ল্ডের সমস্ত এক্সপিরিয়েন্স করার পরে আমি শুধু এতটুকুই জানতে পারতেছি, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমার অনস্তিত্বটা কেমন। আমি অ্যাজিউম করতে পারি যে আচ্ছা, আমি যদি না হইতাম তাইলে এমন হয়, এমন এমন হইতাম, কিন্তু ওইটা তো আমি অস্তিত্বমান হয়েই তো চিন্তা ভাবনা করতেছি, তাই না? কিন্তু প্রকৃত অর্থে আমি যদি ধরে নেই যে প্রকৃত অর্থে যদি আমি অনস্তিত্বমান হয়ে যাই, তখন তার কি ফিল হবে, ওটা তো আমার ওকে জানা সম্ভব না। এখানে এসে তুমি দেখবা যে ওই যে অনেকে বলে ইটার্নাল লাইফ, যে এই আমার এই বডি যখন শেষ হয়ে যাবে, আমি যখন মারা যাব, তখন আমি কই যাব, এই কোশ্চেনটা কিন্তু জাগে। কারণ ওইটা আসলে আমি জানি না, এবং এটাতে মানুষের প্রচন্ড রকম কিউরিওসিটি কাজ করে। এবার এখানে এবং এই কিউরিওসিটির এখানে আরেকটা হুম। জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে মানে আমাদের অস্তিত্ব না থাকলে কেমন হতো, সেটা তো হচ্ছে একটা, অফকোর্স একটা প্রশ্ন। মানে ধরো, উইদাউট মি ওয়ার্ল্ড ক্যান ফাংশন, মানে আমি যদি জন্ম না হতাম, তাহলে জগৎ চলতো, সেইভাবে চলতো, মানে প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিস, হিউম্যান বিংস, বা হিউম্যান বিং যদি না থাকতো, অন্যান্য প্রাণীরা আগে ছিল, হিস্ট্রিতে আমাদের কাছে এভিডেন্স আছে তার এখনো। হ্যাঁ। কিন্তু আমি বলতে চাইছি যে কোনো কিছুই না থাকা, মানে কোনো ক্রিয়েশনই না হওয়া, মানে ক্রিয়েশন ইন দ্য, মানে হুম বিগ হুম ব্যাং যে হলো, এটা কেন ইন দ্য ফার্স্ট প্লেস, বিগ ব্যাং, মানে বিগ ব্যাংটা অ্যাকচুয়ালি মানে হওয়ার এসেন্সটা কি, মানে বিগ ব্যাং এর মানে কি বলবো, মানে এর এক্সিস্টেন্সিয়াল, মানে এটা এটা তো একটা ক্র্যাক টাইপের, মানে যেমন একটা যদি জায়গা থাকে, তার মাঝখানে একটা ক্র্যাক হয়ে গেলে তার চোখ দিয়ে আমরা তার ভেতরে কি আছে দেখতে পাচ্ছি, একটা দরজা বা জানালা, ঠিক আছে। বিগ ব্যাং হচ্ছে কিছুটা হুম সেরকম, মানে তার আগে কি ছিল সেটা অ্যাকচুয়ালি ভাবা সম্ভব নয়, বিকজ সেখানে হুম কোনো টাইমই ছিল না, টাইম অ্যান্ড স্পেসই ছিল না। তাহলে আমরা কি করে এই হুম জিনিসটাকে হুম প্রজেক্টই করতে পারবো না যে দেয়ার, হোয়াট ওয়াজ দেয়ার বিফোর বিগ ব্যাং, মানে কোশ্চেনটা ইন ইটসেলফ রং। হুম। কিন্তু বিগ হ্যাঁ। ব্যাং হওয়াটা, সেটা হচ্ছে ইন ইটসেলফ রং অ্যাট দ্য সেম টাইম। কারণ বিগ ব্যাং হওয়ার ফলে যে ক্রিয়েশনটা এসছে, মানে সেই ক্রিয়েশনটা তো হচ্ছে মানে ইন ইটসেলফ প্যারাডক্সিক্যাল, মানে আনন্যাচারাল। তো টোটাল হুম। ক্রিয়েশনের রেসপেক্ট হচ্ছে কেন এরকম হলো। এবার আহ হ্যাঁ, এই কেনর জবাবটা আসলে দেওয়াটা খুবই তোমার মানে ডিফিকাল্ট, এবং এট আ টাইম এটা ওইরকম অ্যাকুরেটলিও ওইভাবে দেওয়া যায় না আসলে। অনেকেই তো ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে যে হুম, আহ, এই যে এগেন ওই কথাটাই বারবার আসবে, যে যদি নাই হইতো কোনো কিছু, মানে আমি ধরলাম যে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, হুম, চাঁদ, নক্ষত্র, সব মানে কিছুই না থাকতো, হুম, হুম, হ্যাঁ, তাহলে তো হয়ে যেত। আমি এই জন্য ওইটাই বললাম যে একেবারেই নাল অবস্থায় যায়, শূন্য অবস্থায় যায়, তুমি দেখো যে ওইটা কেনই বা তোমার ওই অবস্থাটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, যে কেনই বা সে ওই এটা করলো। তো এখন এখানে আমার কিছু কিছু ইনসাইট আসে মাঝে, হুম, যে বলো। ওই জায়গা থেকে, হ্যাঁ, অবশ্যই, যে অবশ্যই। হয় হয় ওই জায়গাটাতে যাওয়ার পরে দেখা যায় যে যেমন নেই কাজ তো খইবাজ টাইপের মতো বিষয় আর কি।
হুম। যে নাই, বসে আছে। আর ওই জায়গাটাতে যদি পুরো শক্তি কেন্দ্রীভূত থাকে, হুম। মানে শূন্যর ভিতরে যদি পুরো শক্তি পরিপূর্ণভাবে কেন্দ্রীভূত থাকে, তখন দেখা যাইতেছে যে ওই জায়গাটাতে তো আমার কোনো ব্যারিয়ার নাই, কোনো বাধা নাই, যেহেতু কিছুই নাই, কোনো সমস্যাও নাই। তো এখন যেহেতু আমার কিছুই নাই, সুখে আছে, তো সুখে থাকতে আমাকে ভূতে কিলাইতেই পারে আসলে। তখন মনে হলো যে না, আমি কিছু বানায় ফেলাই, আমি আমাকে বিচ্ছিন্ন করে ফেলাই, আমি আমাকে বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে সব জায়গায় ছড়ায় দিই। ছড়ায় দেওয়ার পরে আমি জিনিসটা আবার নতুন ভাবে মজা নেই। হুম। বা এমন হতে পারে যে আমি এখন আসলে কি করব, কিছু করার না করার থেকে কিছু করেই ফেলাই, কোনো তো সমস্যা হইতেছে না, কারণ আমি আমি তো স্বাধীন, আমি তো মুক্ত। মানে আমি ওইটার পার্সপেক্টিভ থেকে বলতেছি আর কি। এটা একদম আমার একদম। জাস্ট অ্যাজাম্পশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, বাট একদম এই যদি আমি এই একটা থট এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ, একদম আমি এই যদি একটা জিনিসটাই, থট এক্সপেরিমেন্ট হ্যাঁ, করি। এটা একদম একদম আমি এটার সাথে এগ্রি করি পুরো। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটাকে একটু ভালো করে আমি একটু অন্যরকম ভাবে বলবো, মানে তুমি যেটা ঠিক বললে। হ্যাঁ, তো নায়েম ভাই, আহ, যেটা তোমাকে আমি বলতে চাইছিলাম, তুমি যে পয়েন্টটা বললে যে আহ, মানে যখন সবকিছুর আগে, যখন কোনো কিছু ছিল না, মানে কোনো ক্রিয়েশন ছিল না, তার আগে, সেই সময় কোন একজন ব্রহ্ম বা যা কিছু ছিল আর কি, সেই সময় যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সে ভাবছিল একা আছি, তো কিছু করি। ঠিক আছে, বা মানে কোনো ক্রিয়েশন করি। বা একাও বলা যায় না, মানে একাও বলা যায় না, ধরো যে পরিপূর্ণ আছে। হুম। হ্যাঁ, এখন কথা হলো আমি এতটাই পরিপূর্ণ, হুম। বা মানে এতটাই, ওই অবস্থাটা এতটাই মানে ফুলফিল, হুম। স্থির। হ্যাঁ, বা যে কোনো কিছু ধরি, আমি স্থির ধরি, পরিপূর্ণ ধরি, শূন্য ধরি, মানে এতটাই ফুলফিল। এটা মনে হলো যে হ্যাঁ, এখন কি করার, হুম। মানে মানে এই জায়গাটাতে এসে না, তখন দেখা যায় যে আর মাথা কাজ করে না, মাইন্ড কাজ করে না। মানে এইভাবে আর কতকাল, মানে এটা এই জন্য এটাকে বলেছে অনন্তকাল। হুম। হ্যাঁ, মানে কালের ঊর্ধ্বে, মানে সবকিছু অনন্ত, এভার লাস্টিং ভাবেই আসতেছে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি এখন এখান থেকে, মানে এটা একটা জাস্ট থট এক্সপেরিমেন্ট, যে হুম। এখান থেকে যদি কিছু একটা অংশ যদি এখান থেকে কোনো ক্রিয়েশন হয়ও, হুম। তাহলে তো তার কোনো মানে আসতেছে যাইতেছে না। হুম। হুম। মানে হুম। আমার কাছে এত কিছু আছে, তাহলে কেন আমি এটাকে, আমি কি একটা ক্রিয়েটিভিটিতে আমি উৎপাদন করব না, উৎপাদন বানাবো করবো না? না, বানাবো না। হ্যাঁ, মানে ধরো আমার কাছে অনেক কিছু আছে, আমার কাছে সব পুরো ভান্ডার আছে। হুম। হ্যাঁ, এখন কথা হলো যে আমার দিতে চাইলে কি সমস্যা, বা আমার ওইটা গড়তে কি সমস্যা? কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, আর আমি এটাও জানি যে আবার গইরা তো আবার আমি আমার কাছেই ফেরত আসবো, হুম। বা এই অবস্থাতে তো ফেরত আসবে। এটাই যদি অন্তিম পরিণতি হয়, তাহলে কথা হলো যে হ্যাঁ, সবকিছু তো এখানেই আসবে। তাহলে রিস্ক কোন জায়গায়? কোনো রিস্ক নাই তো এই জায়গায়। হুম। তাহলে খেলার জন্য কেন খেলবো না? হুম। এখন খেলতে যে এখন কি হবে, ওই জায়গাটাতে আমি যতদূর মনে করি যে আমাদের এখানে যেরকম এক্সপিরিয়েন্স হয়, মানে আমরা যেরকম সুখ দুঃখ আনন্দ অনুভূতির এক্সপিরিয়েন্স পাই, ওই জায়গাটাতে হয়তো কোনো এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স। আমার মতে মনে হয় যে যদি এক্সপিরিয়েন্স থাকতো, হুম। তাহলে হয়তোবা এই অস্তিত্বটা আমরা হয়তোবা পাইতাম না। পাইতাম। তো যেহেতু নাই, হ্যাঁ, তো যেহেতু নাই, তাহলে ধরা যায় যে নানা ধরনের, মানে ইনফিনিট লেভেলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হয়তোবা মানে এরকম ক্রিয়েশন। একটা কিছু সৃষ্টি হয়েছে, বা এমনি মানে এমনি এমনি তৈরি হয়ে গেছে জিনিসটা। ক্রিয়েশন, ক্রিয়েশন তৈরি হয়ে গেছে। আর আবার এটাকে এভাবে বলা যায় যে ক্রিয়েশনটা এমনি এমনি তৈরি হয় না, বা কেউ সৃষ্টি করে নাই। হ্যাঁ, কারণ ক্রিয়েশন বললে কিন্তু এখানে দুইটা চলে আসে, যে একটা সৃষ্টিকর্তা আছে আর একটা হলো সৃষ্টি আছে। সৃষ্টি, ইয়েস। দুইটা চলে আসে। এমন এমন হতে পারে যে তারই কি, মানে ওই জিনিসটারই, একই জিনিসেরই অংশ নানা রূপে প্রকাশমান হয়ে চলছে উঠতেছে। চলছে। ইয়েস। মানে কিছু একটা অংশ অপ্রকাশমান থাকতেছে, আবার কিছু কিছু অংশ প্রকাশমান হইতেছে। তো এইটার কারণে সবচেয়ে কনফিউশনটা তৈরি হয়, যে যে একই লোক, মানে একই জিনিস, সে অপ্রকাশিত আবার প্রকাশিত, এই যে প্যারাডক্স। হ্যাঁ, যেমন এটাকে আমি যদি পলিটিক্যাল সেন্সেও কিন্তু নেওয়া যায়, যেমন যে ব্যক্তি ইন্ডিভিজুয়াল, সে একটা পর্যায়ে যে আবার রাষ্ট্রের সিস্টেমের অংশ হয়ে যায়। সে যখন বড় হয়, সে যখন রাষ্ট্রের ভিতর ঢুকে যায়, তখন কিন্তু তার পলিসি মেক করতে হয়। ইয়েস। তাহলে সে কার জন্য পলিসি করতেছে? ইন্ডিভিজুয়ালের জন্য, কিন্তু সে তো আগেও ইন্ডিভিজুয়াল ছিল। ইয়েস। তাহলে সে কে আসলে? সে কি পলিসি মেকার বা সিস্টেম মেকার, নাকি সে ইন্ডিভিজুয়াল বা যে সিস্টেম মানবে জিনিসটা? সে আসলে দুইটাই। ঠিক আছে, তো এই জায়গায় যে সে কি করে, নিজেই নিজেকে একটা গোজা মিলে ফেলে। হ্যাঁ, গোজা মিলে ফেলে নিজেই ফাঁসে আগে, নিজে ফাঁসে আবার নিজে চিন্তা করে যে না, আমার তো আবার ওই জায়গায় যেতে হবে। আবার নিজে ওই জায়গায় চলে যাবে, ওই জায়গায় যে কি করে, তখন মনে হয় যে আরে ভাই, তাইলে এই জায়গায় যে আমি আসছি, তাহলে আবার ওই জায়গায় চলে যাই। তো এরকম একটা লুপ অনবরত চলতে থাকে, ইনফিনিট লুপের মতো।
তো এখানে এসে তখন ভারতীয় দর্শনে তখন সুন্দর একটা টার্ম আছে, সেটা হচ্ছে লীলা খেলা চল। আর লীলা খেলা লীলা, কি খুব হ্যাঁ গভীর লীলা। দর্শনে, গভীর গভীর কিছু না, যে হুম, হ্যাঁ খেলাই চলতেছে, এটা একটা প্লে চলতেছে, হুম, কিন্তু ওই যে হেগেলের কথা তুমি বললা, হুম, যে এটা যদি নিছক খেলাই হয়, তাহলে এটা এতটা মানে যন্ত্রণাদায়ক কেন, বা এতটা হুম, মানে রিয়েল বাস্তব কেন মনে হয় তাইলে? তো এটা হুম, তো খেলা হিসেবে তো আমি বুঝতে পারতেছি না। তখন এখানে বুঝতে হবে যে মায়াটা রিয়েল ভাবে ফিল হবে, কিন্তু হুম, তার মানে এই না যে আহ এখানে মানে খেলা বলতে বুঝাইছে যে খুব সুখকর কিছু হবে সব সময়, খুব আনন্দময় কিছু হবে সব সময়, তাহলে তো আমি অর্ধেক ভাবে বুঝতেছি জিনিসটা, পার্শিয়াল, হুম, যে খালি আনন্দই বুঝতেছি, হুম, দুঃখটা তো আমি বুঝতেছি না। আর আমাদের মনের সমস্যায় দুঃখ নিয়ে আসে। হুম। যখন আমরা সুখে থাকি, যখন আমরা আনন্দে থাকি, তখন তো তখন সব কিন্তু আমরা ভাই কিচ্ছু বলি না। কিছু নেই। হ্যাঁ, যে ভাই আনন্দটা এত রিয়েল কেন মনে হইতেছে, আনন্দটা কেন কল্পনা না, তখন আমাদের কোনো সমস্যা না। কিন্তু দুঃখের বেলায় এসে মনে হয় কি, যে আরে ভাই এটা এত রিয়েল কেন, এক্স্যাক্টলি। এত এরকম কেন। তো এই একটা ভ্রম আমাদের তৈরি হয়। এটা যদি কেটে ফেলাই, বা এটা যদি একটু বাদ দেই, তাহলে দেখা যায় যে লীলা খেলাটা আসলে সবকিছু মিলাই, আমি সুখও পাবো, দুঃখ পাবো, আমি নানা ধরনের এক্সপিরিয়েন্স পাবো, এমনকি বলা যেতে পারে আমি ইনফিনিট এক্সপিরিয়েন্স পাবো, নানা ধরনের এক্সপিরিয়েন্স সবকিছু একবারে পাবো। একবারে পেয়ে আমার সমস্ত এক্সপিরিয়েন্স যখন ভাঙা চুরে যাবে, তখন আমি আবার আমার কাছেই ফেরত যাবো। এরকম কিছু একটা হইতে পারে এবার জিনিসটা। এখানে হচ্ছে যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটার আমি একটু মানে একরকম অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে যে মানে সমস্ত ক্রিয়েশন কেন এক্সিস্ট করে, মানে হুম, ক্রিয়েশন হোয়াই। ঠিক আছে। তো এটা দু দু রকমের অ্যান্সার আমি দেবো। একটা হচ্ছে সবার প্রথমে ফার্স্ট অ্যান্সার হচ্ছে এটাই যে মানে ইনফিনিট জিনিসটা যেটা আগে ছিল, ঠিক আছে, আর এখন যেটা এক্সপ্রেস হচ্ছে মানে বিভিন্ন রূপে, প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সি, লাইট, টাইম, হিউম্যান, প্ল্যান্টস বা অন্যান্য হুম, সমস্ত অর্গানিজম। ওকে। তো ইনফিনিট জিনিসটা, আর আমরা যে এজ এ ফাইনাইট, আমরা জন্ম হয়েছে, আমরা মারা যাবো, আমাদের শরীরটা মিলিয়ে যাবে, আমাদের মধ্যে অনেক, আমাদের খাবার খেতে হয়, অক্সিজেন নিতে হয়, জল খেতে হয়, ইত্যাদি ইত্যাদি কন্ডিশনস আছে, অনেক শর্ত আছে। নাও এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। মানে ইনফিনিট জিনিসের কাছে এমন কোন জিনিস যে যে ইনফিনিট, যে ইমমর্টাল, তারও একটা লিমিট আছে। মানে তার ইনফিনিট জিনিসটা হুম, হওয়াটাই ইন ইটসেলফ ইজ মানে একটা লিমিট। মানে যে ইমমর্টাল, ধরা যাক, ধরে নিই যদি যে ইমমর্টাল, যে কোনোদিনও মরবে না, যে ইটার্নাল, তার কাছে কোন জিনিসটা নেই? হুম। যেটা নেই সেটা হচ্ছে মর্টালিটি। তার কাছে যেটা নেই সেটা হচ্ছে মৃত্যু, মৃত্যু মর্টালিটি ছাড়া নেই। মর্টালিটি নেই। এক্স্যাক্টলি। ঠিক আছে। এবার মর্টালিটি যদি না থাকে, তাহলে মানে সে ইনফিনিট হলো কি করে? তার কাছে তো একটা জিনিসের ক্রাইসিস আছে, একটা জিনিস তার কাছে থাকছে হুম, না, হুম, হুম, তাহলে সে গড হতে পারছে না এখনো। হুম, ঠিক আছে। নাও হুম। গড, সেই পুরোপুরি গড হয়ে ওঠার জন্য গড নিজেই নিজেকে অ্যাকচুয়ালি কন্ডিশনাল রূপে মানে আবির্ভাব করছে। তো সেই হ্যাঁ, হ্যাঁ। কন্ডিশনাল রূপটা আসার পরে, তখন মানে গড যেহেতু নিজেই নিজের ফর্মটাকে ভুলে গিয়ে একটা কন্ডিশনাল রূপে ম্যানিফেস্ট করতে পারছে, ক্রিয়েশনটাকে তৈরি হুম, করতে পারছে। তো ইন দ্যাট সেন্স, সেই মানে সেই সেন্সে যদি আমরা ভাবি, তাহলে তখন গড হচ্ছে সম্পূর্ণ হচ্ছে। মানে আমরা যেমন মানে হ্যাঁ, আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি, মানে স্পিরিচুয়ালিটিতে আমরা আমরা সবাই একটা কোয়েস্টে আছি, আমরা সবাই খুঁজছি আমাদের জীবনের ট্রুথ কি, মিনিং কি, বা মানে গড রিয়েলাইজেশন বা লিবারেশন বা নির্বাণা যেটাকে আমরা বলি, বা সমাধি যেটাকে বলি, হুম, মহাসমাধি যেটাকে বলি। ঠিক আছে। তো আমরা হিউম্যান বিং, আমরা যখন অনেক অনেক জ্ঞান অর্জন করবো এক্সপেরিয়েন্সিয়াল স্পিরিচুয়াল লেভেলে, তখন একটা সময় গিয়ে গডের মানে সংস্পর্শে আসবো, তখন আমরা লিবারেটেড হয়ে যাব। কিন্তু এখানে আমরা এটাকে হ্যাঁ, উল্টো করে ভাবতে পারি, যে গড আমাদেরকে ক্রিয়েট করার মাধ্যমে, মানে আমাদের এক্সিস্টেন্সের মাধ্যমে সে নিজেকে নিজে লিবারেট করছে। মানে উইদাউট আওয়ার এক্সিস্টেন্স গড ইজ অলসো, মানে দ্যার ইজ এ ক্রাইসিস। হ্যাঁ, গড মর্টালিটির স্বাদ পাচ্ছে না, তাই হ্যাঁ, না? হ্যাঁ। তো গডের হুম, কাছে, হুম, গড যদি মর্টালিটিটা না থাকে গডের কাছে, তাহলে গড ইনফিনিট হতে পারছে না। সো অনলি থ্রু আওয়ার এক্সিস্টেন্স গড ক্যান বি হু হুম। হি ইজ, অর হু গড হ্যাঁ, ইজ। গড, হ্যাঁ, হ্যাঁ, গড নিজে লিবারেট হইতেছে আসলে, মানে ইয়েস, গডেরও মোক্ষ লাভ হইতেছে আর। ইয়েস এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো মানে আমাদের যেমন গড, এখন গডের গডের কন্ট্যাক্টে এসে যেমন আমরা লিবারেট হচ্ছি, গড আমাদেরকে লিবারেট করার মাধ্যমে গড নিজেও নিজেকে লিবারেট করছে। মানে হিউম্যান হ্যাঁ, কনসিয়াসনেস যখন সেটা গড কনসিয়াসনেসকে খুঁজছে, গড কনসিয়াসনেস হুম, সেটা হিউম্যান কনসিয়াসনেসকে খুঁজছে। কেন? কারণ গড তো হ্যাঁ, গড তো ইমমর্টাল, গড কনসিয়াসনেস তো ইমমর্টাল, সে তো জানে না যে মর্টালিটির স্বাদ কেমন হয়। তাকে ইনফিনিট হতে গেলে তাকে মর্টালিটির স্বাদ পেতে হবে, মৃত্যুর স্বাদ পেতে হবে। মানে সে তো ইটারনালের হুম, জন্য বেঁচে আছে, তাকে তো টাইম বলে কিছু নেই, সে তো জানে না। হ্যাঁ, আর হুম, সেটা পেতে হবে। তো গড হ্যাঁ, যদি ইনফিনিট হতে চায়, তাহলে তার মর্টালিটি, তাকে হিউম্যান কনসিয়াসনেসকে খুঁজতে হবে।
তাকে ক্রিয়েট করতে হবে। আর হুম হুম। আমাদেরকে লিবারেট হতে গেলে হ্যাঁ আমাদেরকে গড কনসিয়াসনেস। সো মানে দুটো জিনিস, লাইক ইন কন্ট্যাক্ট দে আর লিবারেটিং হ্যাঁ, বোথ। বোথ। হ্যাঁ, মার্জিং হইতেছে ইয়েস, জিনিসটা, হ্যাঁ, আর এবং সেখানে মার্জিং দুজনেই হয়ে লিবারেট হচ্ছে। এটার, হ্যাঁ এটার একটা ইন্টারপ্লে চলতেছে, ঠিক ইয়েস, আছে। এক্স্যাক্টলি। মানে এই ইন্টারপ্লেটা তুমি এই যে ইনফিনিট লুপের এইভাবে বলতে হ্যাঁ, পারো, যে এই যে এভাবে ইনফিনিট লুপের মতো হ্যাঁ। করে দুইটা মার্জ হয়ে চলতেছে। সো এবার এটা যখন তুমি বললা তো এটা যখন তুমি বললা তখন না, আমার এখানে এখানে আমার 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 মেন টোটালি গুজবাম্পস হয়েছে, কেন কি? এখানে আমার মেন হ্যাঁ, পয়েন্টটা যে হচ্ছে কারণ এটাই কি, যে, এখানে আমার একটা জিনিস আমি লাস্ট বলবো, এখানে আমার মেন পয়েন্ট হচ্ছে এটাই যে মানে ক্রিয়েশনের আগে মানে গড অ্যাজ এ অ্যাবসলিউট, তার মধ্যেও একটা ক্রাইসিস ছিল, তার মধ্যেও একটা মানে ক্র্যাক, হ্যাঁ একটা লিমিট ছিল। কিন্তু আমরা আমরা জেনারেলি এরকম ভাবি না, আমরা ভাবি গড ইজ অমনিসায়েন্স অমনিপোটেন্স, মানে গডকে, মানে গড, হ্যাঁ অফকোর্স গড ইজ অমনিসায়েন্স অমনিপোটেন্স অমনিপ্রেসেন্স, গডের মধ্যে ইনফিনিট ইমমর্টালিটি আছে, কিন্তু গড কনস্ট্যান্টলি আমাদের থ্রুতে সেই জিনিসটা অ্যাচিভ করছে, মানে গডের মধ্যেও একটা খামতি আছে, সে সেটাকে অ্যাচিভ করছে। কনস্ট্যান্টলি ফিল আপ করছে সেটাকে, যেমন আমরা আমাদের জিনিসগুলোকে ফিল আপ হ্যাঁ, করি। দ্যাট ইজ মাই পয়েন্ট। ফিল আপ করতেছে, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে এই জায়গাটা, এই জায়গাটাতেই এসে দেখবা যে প্রচলিত যে গডের ধারণা বা প্রচলিত যে বিশ্বাস, ওটা কিন্তু অন্য একটা লেভেলে এসে পৌঁছাইতেছে। হ্যাঁ, এটা 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 খুবই মিস্ট্রিয়াস, খুবই প্যারাডক্সিক্যাল এবং খুবই কাউন্টার ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং, যেটা তোমার স্পিরিচুয়ালিটিতে, এই যে স্পিনোজার ইয়েতে তুমি বুঝবা। স্পিনোজা তখন বলতেছে যে সবই ঈশ্বর। হ্যাঁ, কিছুদিন আগে, এক দুই দিন আগে স্পিনোজার জন্মদিন গেল, তো ওইখানে বলছে যে সর্বেশ্বরবাদ, যে সবকিছুর ভিতরে ঈশ্বর বিরাজমান, কিভাবে, এই যে এরকম ভাবেই বিরাজমান হয়ে, মানে সে ইন্টারপ্লে করতেছে। এই যে তুমি বললা যে গড কাছে আসতেছে আবার আমরা কাছে যেতেছি, তো এই যে দুইজনের যে যাওয়াটা, তো এইখানেই লীলা খেলাটা চলতেছে, ইয়েস। দুইজন দুইজনের ভিতরে মিলন হইতেছে। হ্যাঁ, আবার দেখো এখানে কি বলতেছে, রুমির একটা কোট এখানে বলছে, তুমি যাকে খুঁজতেছো সেও তোমাকে খুঁজতেছে। হ্যাঁ, তো এটা কেন বললো যে, হ্যাঁ, যে তুমি কাছে, আবার এখানে একটা কোনো হাদিস বা কোরআনের কোনো একটা আয়াত হবে যে, তুমি যদি খোদার কাছে এক কদম আগায় যাও, তাহলে খোদা তোমার দিকে দশ হ্যাঁ, কদম yes. আগায় আসে। হুম, হুম। এক্স্যাক্টলি এটার সাথে ম্যাচ করতেছে একদম, জিনিসটা, একদম, একদম, ঠিক আছে। একদম। তো তো এই জিনিসটা, সো কেন আমি বললাম যে এটা, এটা শোনার সাথে সাথেই বা এটাকে যখন ওইভাবে রিয়েলাইজেশন, আমার গুজবাম্প হয়, কারণ কি, তুমি যতবারই এটা নিয়ে গভীরভাবে যাবা, ততবারই তুমি ওই বোধের সাথে তুমি কন্ট্যাক্ট হইতেছো, যে তুমি রাইট। কোনো কিছু বিচ্ছিন্ন না, তুমি সে, আবার সেই তুমি, ঠিক আছে, একই জিনিসটা ইন্টারপ্লে করতেছে। হ্যাঁ, যে তুমি কষ্ট পাইতেছো, তুমি মরণশীল, কিন্তু তুমি অ্যাকচুয়ালি তুমি মরণশীল না, তুমি আসলে ওইটা। আবার তুমি যখন ওইটাতে যাও, তুমি আসলে ওইটা না, তুমি আসলে এইটা। তো ওই রবীন্দ্রনাথের সাথে আছে এটা, যে আহ সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন হ্যাঁ, সুর। হ্যাঁ, হ্যাঁ। রুমিরও হ্যাঁ, একটা খুব কোট এটার সাথে আছে। সীমার মাঝে আছে। রুমিরও একটা হ্যাঁ, ভালো তো লাইন এটা আছে যে, এই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রুমির একটা হ্যাঁ, ভালো তুমি লাইন আছে। বিন্দু। হ্যাঁ, হ্যাঁ, ওটাই যে ইউ আর নট এ ড্রপ ইন এ হ্যাঁ ওশান, বাট ইউ আর দ্য ওশান ইন দ্য ড্রপ আর কি। হ্যাঁ, মানে বিন্দুর হ্যাঁ, মধ্যে, হ্যাঁ তুমি মানে তুমি হলো খুব সুন্দর বিন্দুর এই মধ্যে লাইন। মহাসমুদ্র যেটা। হ্যাঁ, তো বিন্দুর মধ্যে সিন্ধু, এইটা একটা জিনিস। তো এই কনসেপ্টটা নিয়েই তো আমার একটা কবিতাও তো আছে, এই কনসেপ্ট আচ্ছা, নিয়ে আচ্ছা। আমি কবিতা হ্যাঁ, তো আচ্ছা, লিখছিলাম তোমার আমার। তোমার তোমার কবিতা কয়েকটা এবং কবিতা তোমার আছে। বই নিয়েও কথা বলবো, তোমার তোমার লেখা বইয়ের সম্পর্কে একটু বলো। তোমার ওশো ওশো নিয়ে তুমি একটা বই হ্যাঁ, লিখেছো রিসেন্টলি, ওটা নিয়ে একটু বলো আমাদের আচ্ছা, হ্যাঁ অডিয়েন্স, হ্যাঁ এটাতে কি হ্যাঁ। টপিক আছে তো বা কি বিষয়? ওসর, হুম, ওসর আমার এই যে এই বছরই বের হয়েছে ওসর পরিবর্তন বইটা নিয়ে। তো হুম, অলরেডি আমার চ্যানেলে তো কয়েকটা আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছি। তো ওসব পরিবর্তন বইটা হলো আমরা যে এখন ক্রাইসিসটা যে ফেস করতেছি ওইটার সম্পর্কে। আম, নানা ধরনের ক্লাইমেট ইস্যু আছে, তারপরে ধরো এই যে আস্তিকতা নাস্তিকতা, ধর্ম, মানে একটা যে নৈতিক মূল্যবোধের যে ক্রাইসিস চলতেছে, হুম, ওইটারও বিষয় আসলে কিন্তু এই বইটাতে আছে। মানে সে নানা ধরনের কোশ্চেন এর অ্যান্সার গুলো করছে। তারপরে যে তারপরে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তিগত যেসব চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করতেছি, প্রযুক্তির কারণে কি কি সমস্যা হইতেছে, ওইসবের বিষয়ে আলাপ আলোচনা আছে। তারপরে ধরো রিসেন্ট অনেক ধরনের এই যে জন্ম নিয়ন্ত্রণ বা জন্ম হার, মৃত্যু হার, তারপরে মৃত্যুর অধিকার, হুম। এসব নানা ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে ওই বইটাতে আর কি আলাপ আলোচনা আছে, এবং এটা বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী খুবই প্রাসঙ্গিক হুম, সব আলাপ আলোচনা। হুম, তো এইগুলো নিয়ে আমি একটা অনুবাদ করছি, আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। হুম। তো আমি এটা নিয়ে ফার্স্টে আর কি বইটা
মানে লেখার চেষ্টা করছি। আমি 3 বছর লাগছে লিখতে। 3 বছর ধরে ধরে ধীরে ধীরে করে অনুবাদ করছি। তো ফাইনালি প্রকাশিত হয়েছে আর কি এই বছর 2024 সালে। সামনের বছর হয়তো বা কলকাতাতে যদি বইমেলা হয় হুম। তাহলে হয়তো বা ওখানে বই যাইতে পারে। আচ্ছা আচ্ছা। আর না হলে এই এইবার এখানে বইমেলা হইলে এখানেও পাওয়া যাবে, আচ্ছা, ওখান থেকে সংগ্রহ করা যাবে আর কি। তো তোমাদের ওখানে বইমেলা মানে কখন হয়, কোন মাসে বা কি সময়? ফেব্রুয়ারি থেকে হয় বইমেলা। ফেব্রুয়ারিতে হয়? ওটা কি ঢাকাতে হয়? হ্যাঁ, ঢাকাতেই হয়। আচ্ছা। ঢাকাতেই শাহবাগের দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ওইদিকে হয়। আর বাংলা একাডেমিতে হয়। এটা আগে হয়তো, এখন কেমন হবে সেটা বলতে পারতেছি না, এখন হয়তো বা কিছু চেঞ্জ হবে। আর তোমারও তো মনে হয়, তুমি লেখালেখি নিয়ে তো অনেক কি করছো। তো হ্যাঁ মানে আমিও তোমার লেখালেখি যে করছি। লেখালেখি জার্নিটা যদি একটু বলতা, বা তুমি মানে তোমার পড়ালেখা কি নিয়ে অ্যাকচুয়ালি। মানে তুমি তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছো, মানে ফিলোসফি নিয়ে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো আমি বলছি আমারটা। তো তুমি হ্যাঁ, আমি পড়ালেখা করছিলাম আমার ঢাকা কলেজ থেকে। অনার্স মাস্টার্স আমি ফিলোসফি নিয়ে মাস্টার্স। পড়ালেখা করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপরে এমনি এখন মানে এখন তুমি ফিলোসফি নিয়ে চর্চা করছো আর কি, এটাই মানে তুমি করবে এখন? হ্যাঁ, ফিলোসফি নিয়ে চর্চা করতেছি, যে কন্টেন্ট বানাইতেছি এসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতেছি, এগুলো আর হলো কাউন্সিলিং করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। কাউন্সিলিং করাই। আচ্ছা। হ্যাঁ। এবার আহ, হ্যাঁ আমি আমি আমার অ্যাকচুয়ালি কোনো ফিলোসফি কোনো ডিগ্রি বা একাডেমিক্যালি আমি ফিলোসফি আমার ছিল না, আমি ম্যাথস নিয়ে পড়াশোনা করেছি। মানে আমি অনার্স করেছি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে, এই কলকাতা কলেজ স্ট্রিটের ওখানেই কলেজটা, ওখান থেকে পড়াশোনা করেছি। অ্যান্ড দেন যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখনই আমি রিয়েলাইজ করেছিলাম যে আমার এই সমস্ত পড়াশোনাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে একাডেমিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। ফার্স্ট ইয়ারে পড়ার সময় আই থিঙ্ক এইচএস যখন আমি উচ্চ মাধ্যমিক দিই প্রথম, আহ, একদম ছোটবেলায় যখন আমি 6-7-এ পড়তাম তখন আমার ইন্টারেস্ট ছিল সায়েন্সে। তো আমি বাড়িতে আমি একটা এরকম হুম একটা কার্ডবোর্ডের উপরে মোটর লাগিয়ে ফ্যান দিয়ে যেন ওটা ঘোরে, বোর্ডটা যেন ওঠে এরকম আমি একটা চেষ্টা করতাম, ঠিক আছে। তারপর জলে যেন একটা মোটর দিয়ে একটা ব্লেড ঘুরবে, জলের মধ্যে একটা জিনিস চলবে আর কি, আমি এখানে কন্ট্রোল করতে পারবো তার দিয়ে। এসব করতাম সিক্স হুম সেভেনে হুম হুম পড়ার সময়। তো তখন আমার স্বপ্ন ছিল এরকম বড় হয়ে সায়েন্টিস্ট হব। তারপর যখন 11-12-এ উঠলাম তখন একটা শহর থেকে আমি একটা অন্য শহরে চলে আসলাম। আমার বাবার টিচার, স্কুল টিচার, তো বাবা স্কুলটা চেঞ্জ করে নিয়েছিল, তো সেই জন্য আমরা বারাসাতে একটা শহরে চলে এসেছিলাম। তো সেখানে আসার পর আমার কোনো বন্ধু টন্ধু ছিল না, সেখানে নতুন জায়গাতে আসার পর আমার সব বন্ধুরা মানে পুরোনো বন্ধুদের সাথে কন্ট্যাক্ট মানে নষ্ট হয়ে যায়। তো তখন আহ, আমি পড়াশোনা করতে করতে এটা জানলাম 11-12-এ যে 11-এ উঠে বিশেষ করে, যে যারা সব ইনভেনশন টিনভেনশন করে সেসব সায়েন্টিস্টের বেশি একটা দাম নেই, দাম হচ্ছে যারা থিওরি আবিষ্কার করে, এই আইজ্যাক হুম নিউটনের হুম ল, আইনস্টাইনের লস, ঠিক আছে। তো তখন আমি ভাবলাম যে আমি তাহলে এরকম থিওরি আবিষ্কার করব, ঠিক আছে, আমিও ওরকম মানে হুম হুম সায়েন্টিস্ট হবো, ঠিক আছে। তখন কম হুম তখন আর কি সব ভাবতাম, কল্পনা করতাম এসব। হ্যাঁ, তখন আনন্দ মেলা পড়তাম খুব 11-12 পড়ার সময়। তো তারপর নেক্সট যখন 12-এ উঠলাম, 12-এ আই থিঙ্ক 12-এর প্রথম দিকে আর কি হাতে প্রথম ফোন পেলাম। ফোন পাওয়ার পর তখন আমার ফোনে একটা অ্যাপ ছিল, মানে নিউজ চ্যানেলের একটা অ্যাপ। তো সেখানে আমার বাবা একদিন বললো যে তুই খবরের কাগজ পড়িস না, বড় হয়ে গেছিস, এখন খবর রাখতে হবে, তো তুই খবরের কাগজ পড়বি। তো আমি পড়তাম না। তো ফোনে একটা অ্যাপ ছিল, সেখানে একটু একটু করে পড়তে শুরু করি। তো তখন দেখলাম যে প্রত্যেক দিন নিউজে কোথায় মার্ডার হয়েছে, কোথাও রেপ হয়েছে, কোথাও মানে পলিটিক্যাল স্ক্যান্ডেল হয়েছে, টাকা আয় হয়েছে, এসব। এবার এটা পড়ে আমার তখন তখন একদম কম বয়স, ঠিক আছে, 17 বছর, 17.5 বছর প্লাস মতো age। তো তখন মানে হুম ইটস হুম হুম লাইক মানে এত খারাপ জিনিস ঘটছে। আর ওখানে পুরো ডিটেলস সব ডেসক্রিপশন দেওয়া থাকতো যে কেন খুন হয়েছে। তারপর আমি দেখলাম যে এত বাজে নিউজ, তারপরে আমি অন্যান্য নিউজ পড়তে শুরু করলাম, আরো সব নিউজ পেপার, ঠিক আছে। তখন দেখলাম সব নিউজ পেপারে সবসময় অলওয়েজ কিছু না কিছু খারাপ নিউজ, কোনো ভালো খবর কিছু নেই। তো তারপর আমি দেখলাম হুম যে হুম শুধু হুম ওয়েস্ট বেঙ্গলে যদি এত খারাপ নিউজ থাকে তাহলে পুরো ইন্ডিয়াতে কত হবে। তো তখন আমি সার্চ করলাম ইন্ডিয়ার হুম সব থেকে বেস্ট নিউজ পেপার কি, দেখলাম টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ। তো আমি সেগুলো অনলাইনে নিউজ পড়তাম, তারপরে আমি একটা দুটো মাঝে মাঝে নিয়ে এসে সেগুলো আমি মার্ক করতাম যে কটা পজিটিভ নিউজ কটা নেগেটিভ নিউজ আছে। তো একটা দুটো হ্যাঁ 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 ক্লিয়ার। হ্যাঁ তারপর দেখলাম হোল ওয়ার্ল্ডে তাহলে কি অবস্থা, তখন আমি দেখলাম যে হোল ওয়ার্ল্ডের সব থেকে বড় নিউজ পেপার হচ্ছে দ্য গার্ডিয়ান, আর হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। তো তার তো নিউজ পেপার পেতাম না, তো আমি নিউ অনলাইনে ইয়র্কের। অনলাইনে সার্চ করে সেই নিউজ আর্টিকেলগুলো পড়তাম আর কি। তো সেখানে আমি দেখলাম যে ওখানে ডিসকাস করা হচ্ছিল সিরিয়া,
তারপর হচ্ছে ইরাক ইরান সেই সময় মানে খুব কনফ্লিক্ট হচ্ছিল ওখানে, মানে হুম হুম রিসেন্টের না, অনেক হুম আগে একটা ছিল যখন 2012 10 12 এরকম হবে আই থিঙ্ক। তো সেগুলো পড়ে মানে আমার মানে ইটস লাইক গ্লোবাল যে কমপ্লেক্সিটিটা, একটা দেশের সাথে একটা দেশের যে মানে সংঘর্ষ হচ্ছে, একটা সভ্যতার সাথে একটা সভ্যতার মিলিটারি ইনভেশন হচ্ছে, সেগুলো পড়ে আমি এত ভয় পেয়ে যেতাম, কান্না পেয়ে যেত আমার। কারণ তখন মানে সেগুলো আমি কারোর সাথে আলোচনা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। কার সাথে আমি আলোচনা করবো? আমি যদি কাউকে বলি যে এরকম সিরিয়াতে হচ্ছে, আমি তার নিউজ পড়ে আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে লোকে আমাকে পাগল বলবে আর কি, তুই কেন পড়ছিস, তুই পড়া বন্ধ হুম করবি। হুম ঠিক আছে, এইসব করে আমার হুম হুম টুয়েলভের পড়াশোনাটা অনেকটা নষ্ট হয়, প্রায় 4 5 মাস আমি খুব পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারিনি। তারপর ভাবি যে এসব করে আমার ক্ষতি হচ্ছে, তা আমি পড়া সব বন্ধ করে দিলাম, মানে এই সমস্ত জিনিস পড়া। তো এইচএস এর হুম হুম এক্সাম দিলাম। এবার ওই সময় যে ধাক্কাটা খেলাম আমি এই সমস্ত নেগেটিভ নিউজ পড়ে, তখন আমি রিয়েলাইজ করলাম যে সায়েন্স টাইন্স করে কিছু হবে না জীবনে। মানে সায়েন্স করে হুম কি হুম হবে, আমি যদি এটা আবিষ্কার করি, মানুষ মরে যাচ্ছে, লোক মারছে, মার্ডার করছে, এত ক্রাইম, এত বাজে, আমি কি করব সায়েন্স করে আর কি। তো তখন আমার মনে হলো যারা সব হুম। থেকে ভালো তারা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। তো আমিও সোশ্যাল ওয়ার্কের কিছু একটা করবো আচ্ছা। জীবনে। তো সেই সময় এইচএস পাশ করার পর তখন আমি আহ, দেখলাম যে মানে নিউজ পেপারে, মানে এইচএস সবে দিয়েছি সেই সময় আর কি, নিউজে এসেছিল যে মালালা ইউসুফ আর কৈলাস সত্যার্থী দুজন নোবেল প্রাইজ পেয়েছে শান্তিতে, শান্তি রক্ষার জন্য। হুম হুম তো তাদের সম্পর্কে পড়লাম, পড়ে আমার খুব ভালো লাগলো। তাহলে বললাম আমিও এরকম টাইপের কিছু একটা করবো, যেন মানে বড় স্তরে না হোক, ছোট স্তরে যেন লোকের ভালো হয় অ্যান্ড গুড থিংস হয়। তো সায়েন্স হুম টাইন্স করে একটা আমি আবিষ্কার করলাম, কিন্তু তাদের কি মানে কি হবে আর কি, মানুষ যদি না থাকে, মানুষই যদি মানুষকে ভালো না বাসে, তো তো এটা ভাবলাম। তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো যে এই নোবেল প্রাইজ যারা পায় তারা তো এত ভালো সায়েন্সে পাচ্ছে, সেটা কিছু আবিষ্কার করছে, মেডিসিন আবিষ্কার করছে বা কোনো একটা থিওরি বা কোনো একটা টেলিস্কোপ ক্যামেরা, খুব ভালো। যে শান্তিতে পাচ্ছে সে হুম তো খুবই ভালো, সে বিভিন্ন শান্তি রক্ষার জন্য কাজ করছে। ঠিক আছে, কিন্তু লিটারেচারে যে নোবেল প্রাইজ পায় সে কিছু করে না। কারণ মানে তার কাছে যে উপন্যাস গল্প এসব লেখা, তাতে তো কিছু অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না। নোবেল কমিটির রুলসে লেখা আছে যেটা অ্যাকচুয়ালি হিউম্যানিটিকে ইমপ্রুভ করতে বা অনেক বেটার হতে ভালো সাহায্য করবে। কিন্তু সাহিত্য কি কাজ করে, গল্প উপন্যাস দিয়ে কি হয়, মানে না অ্যাকচুয়ালি অবজেক্টিভলি তো কিছু হয় না, সাহিত্যের তো কোনো অবজেক্টিভ কোনো ভ্যালু নেই। তখন আমার মাথায় ক্লিক করলো এই প্রশ্নটা যে সাহিত্যিকদের কোনো দাম নেই, ফালতু ফালতু নোবেল প্রাইজ দিচ্ছে কেন। ঠিক আছে, এবার আমি হুম 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 ছোটবেলা থেকে হচ্ছে আমি সত্যজিৎ রায়ের গল্প টল্প পড়তাম, এই ফেলুদা, ব্যোমকেশ বক্সী, আনন্দ মেলাতে বিভিন্ন স্টোরিজ পড়তাম, কিছু শার্লক হোমসের স্টোরিজ পড়েছি। ভালো তো লাগতো, এনজয় করতাম, কিন্তু তার যে অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল যে লিটারারি ভ্যালু থাকে, সেটা আমার কোনো ধারণা ছিল না। তো আমি তখন ঠিক করলাম এইচএস দেওয়ার পর, যখন আমার মনে হলো যে সবাইকে আমি ঠিক আছে, কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়াটা ঠিক না। ঠিক আছে, তো আমি দেখলাম যে হুম আমি হুম ভাবলাম, তারা বললো যে আমি কি ঠিক ভাবছি, হতে পারে কোনো কারণ আছে, আমাকে এটা পড়ে দেখতে হবে। তো তখন আমি একটা হুম বই সিলেক্ট করেছিলাম, সেই বইটা আমার কাছে এখনো আছে বুক শেলফে। সেটা হচ্ছে মাই নেম ইজ রেড বলে একটা বই আছে, ওরহান পামক বলে একজন তুর্কিশ রাইটারের লেখা। হুম তুর্কি হুম থেকে তুর্কি থেকে উনিই প্রথম নোবেল প্রাইজ পেয়েছে সাহিত্যে, 2006। তো ওনার একটা বলেছে মাই নেম ইজ রেড বলে, তো সেই বইটা আমি পড়ি, রাত জেগে জেগে পড়তাম, কারণ গল্পের বই পড়তে দেখলে আর কি আমাকে বকা দেবে বাড়ি থেকে। ঠিক আছে। হুম আহ, তো সেটা পড়ার পর তখন মানে ধীরে ধীরে আমি রিয়েলাইজ করি যে লিটারেচারের অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল ভ্যালু আছে। তো তখন আমি প্রথম মানে বুঝি যে লিটারেচার পড়তে হবে আমাকে, আমি একটা বই লিখতে চাই বা আমি এরকম জিনিস করতে চাই। তারপর লিটারেচার, লিটারেচার থেকে হুম ধীরে ধীরে ফিলোসফি পড়তে শুরু করি, ফিলোসফি থেকে ধীরে ধীরে মানে স্পিরিচুয়ালিটি পড়তে শুরু করি। তারপর আস্তে আস্তে মানে দেন সেলফ হেল্প সবকিছু, মানে এটা খিচুড়ি টাইপের। এবং তখন আমি কলেজে প্রথম হুম হুম ভর্তি হয়েছি, তো আমার কলেজের পড়াশোনা পুরো মানে বন্ধ হয়ে আমি সব কিছু পড়ে যাচ্ছিলাম, তো প্রথম ফার্স্ট ইয়ার থেকে। হুম তো তারপর যখন কলেজ কমপ্লিট হলো তখন আমি বুঝে গেলাম যে আমি একাডেমিক্সে একদম আমার পুরো ইন্টারেস্টে চলে গেছে, পড়াশোনা করব, পিএইচডি করব, সব সব গেছে। এখন আমি মানে ইন জেনারেল আমি স্টাডি করতে চাই, মানে ক্লাসিক্স। তো এইভাবে হুম। অ্যাকচুয়ালি আমি ফিলোসফি অ্যান্ড লিটারেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি এগুলোকে মানে আমি ডিসকভার করলাম আর কি। তারপর আমার বই লেখার ইচ্ছা, মানে বাহ। অনেক বেশি বই পড়লে বই লেখার একটা ইচ্ছা তো জন্মই হয় অটোমেটিকলি। তো সেটার প্রজেক্ট চলছে আর কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। বাট সেটা মানে একটু একটু সিরিয়াস টাইপের লেখার ইচ্ছা আছে আমার, তো সেই জন্য অনেক বেশি টাইম নিচ্ছি আমি আর কি। ওকে, একটা উপন্যাস আমি আচ্ছা। লিখছি বাংলাতে, বাট সেটা মানে লাইক অড 3 ভাগের 1 ভাগ মতো হয়ে আছে আর কি। ওটা একটু মেটাফিজিক্যাল কাইন্ড অফ নভেল। ওটা আর একটা ইংলিশে একটা ফিলোসফিক টেক্সটের উপরে কাজ করছি, বাট সেটার জন্য অনেক রিসার্চ করতে হবে, মানে আমাকে অনেক ফিলোসফি বুকস পড়তে হবে অলরেডি।
কারণ আমি মানে ইন্টারটেক্সচুয়াল রাইটিং আর কি, ইন্টারডিসিপ্লিনারি আর কি বই লিখতে চাইছি, মানে যেখানে মানে শুধু একটা টপিক নয়, মানে আমি ফিলোসফি, লিটারেচার, স্পিরিচুয়ালিটি মানে ইন্টারটুয়াইন করে বিভিন্ন ফিলোসফারের রেফারেন্স দিয়ে দিয়ে উদাহরণ ড্র করে করে একটা বই মানে করতে চাইছি আর কি, ইন্টারডিসিপ্লিনারি। হ্যাঁ, ওকে। তো ওটা কি সেটা মানে কনসাসনেস নিয়ে, কনসাসনেসটা কনসাসনেস নিয়ে কি তুমি ওটা লিখতে চাইতেছো? মানে তোমার যে বইয়ের টেক্সট হবে, নাকি আরো অনেক অনেক অন্য টপিকস আছে, বিষয় আছে এটার সাথে যুক্ত? আম, ওটার সাথে যুক্ত বেশ কতগুলো টপিক আছে, যেমন মানে আমার দুটো বইয়ের আইডিয়া আছে। তো এখন যেটার উপরে আমি মেনলি আর কি লিখছি বা যেটার জন্য পড়ছি সেটা হচ্ছে এরকম, ওটাতে 4টে চ্যাপ্টার থাকবে। একটা চ্যাপ্টারে ডিসকাস করা হবে নভেলস নিয়ে, মানে উপন্যাস নিয়ে, কেন উপন্যাস ইম্পর্টেন্ট, তার ভিতরকার মানে কি, তার ভ্যালুস কি। আর একটা চ্যাপ্টার থাকবে যেটা ফিলোসফি নিয়ে, মানে ফিলোসফি অ্যাকচুয়ালি কি, ফিলোসফি কাকে বলে, তার হিস্ট্রিটা কি সেটা। হুম। আরেকটা চ্যাপ্টার থাকবে যেটা হচ্ছে লাইক সায়েন্স নিয়ে, মানে সায়েন্স অ্যাকচুয়ালি কি, সায়েন্সের মানে কি, তার মানে অ্যাক্সিয়মস গুলো কি, সায়েন্স মানে যে কোনো সায়েন্স, থিওরিটিক্যাল ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, বায়োলজি। তারপর ফোর্থ চ্যাপ্টারে হুম। আমি দেখাবো যে এই লিটারেচার, সায়েন্স আর হচ্ছে মানে ফিলোসফি, এই সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন হুম। আছে, যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমি সাইকো অ্যানালিটিক থিওরি দিয়ে দেখাবো, মানে সাইকো অ্যানালিটিক এবং কিছুটা স্পিরিচুয়ালিটি দিয়ে দেখাবো আর কি, মানে তিনটের মধ্যে। ঠিক হুম। আছে? মানে ইটস লাইক অবজারভার অ্যান্ড অবজার্ভ এরকম। সেখানে কনসাসনেসের একটা পোর্শন হুম। থাকবে, বাট বইটা কনসাসনেস নিয়ে এমনটা ঠিক নয়। মানে আলাদা আলাদা ডিসিপ্লিন নিয়ে ডিসকাস করবো, তারপর দেখাবো সেই সমস্ত ডিসিপ্লিনের মধ্যে একটা কমন প্যাটার্ন যাচ্ছে, যেটা কোনো একটা ডিসিপ্লিন দিয়ে হুম। আমরা বুঝতে পারবো না, বরঞ্চ মাল্টিপল ডিসিপ্লিন দিয়ে আর কি বুঝতে পারবো। সামথিং এরকম টাইপের কিছুটা বলা যেতে হুম। পারে। কনসাসনেস নিয়ে আমি একটা লেখা লিখছিলাম, মানে আচ্ছা। নানান ধরনের ডেফিনেশন, তারপরে অনেক মানে ওখানে অনেক টার্ম ছিল কনসাসনেস এর বিষয়টা নিয়ে, মানে শব্দ হবে মনে হয় আহ সাড়ে আট হাজারের মতো শব্দ দিয়ে আমি লিখছিলাম কনসাসনেস নিয়ে। মানে আহ বিজ্ঞান কিভাবে কনসাসনেসটাকে দেখতেছে, তারপরে মনোবৈজ্ঞানিকরা কিভাবে দেখতেছে, দার্শনিকরা কিভাবে দেখতেছে, আর আধ্যাত্মিকরা কিভাবে কনসাসনেস ব্যাপারটাকে দেখতেছে, এবং তাদের এক একজনের কনসাসনেস ধারণাটা কেমন। তো আচ্ছা। লেখাটা একটু অসম্পূর্ণ আছে। হুম। মানে বৈজ্ঞানিকরা কিভাবে দেখতেছে কনসাসনেসটা, ওইটাকে আর একটু শার্প করতে হবে। এভলিউশনারি বায়োলজি বা হ্যাঁ, হ্যাঁ। সাইকোলজি, ওইখানের হিসেবে কনসাসনেসটা কেমন। সো আরো কিছু অ্যাড ট্যাড করলে হয়তো বা 11, 12, 15 হাজারের মতো লেখা টেখা হয়ে যাবে। তো পরে আমি আর কন্টিনিউ করি নাই, কারণ পরে তো ট্র্যাক অন্য কিছু নিয়ে আবার পড়ে গেছি, তারপরে ভিডিও টিডিও বানাইতেছি, তখন তখন আর ওই লেখাটাই করে নাই। বাট সময় পেলে ওইটাকে আরো শার্প করবো লেখাটা, শার্প করে টোরে একটু বড় ই করবো, এই আর কি মোটামুটি। আচ্ছা। তো বাট তোমার পড়ালেখার দেখে ভালোই লাগলো। আহ ই করলা। এখন তুমি বললা যে আগে তুমি ছোটবেলায় ভাবতা যে থিওরিটিক্যাল ফিজিক্স এর ভ্যালু আছে, মানে যারা ইনভেনশন মানে করে আমার এদের কোনো সব ভ্যালু চেঞ্জ নাই, হতে কিন্তু থাকে, এখন মানে কিন্তু মানে কি বলবো, কনফিউজড আর কি প্রচুর, হ্যাঁ, অলওয়েজ। হ্যাঁ, এখন এখন কিন্তু খেলা কিন্তু টোটালি উল্টা হয়ে গেছে, বুঝছো? এখন থিওরিটিক্যাল ফিজিক্স এর কোনো ভ্যালু নাই। মানে থিওরিটিক্যাল ফিজিক্স কেও মানে সরায় দিছে আর কি, পর্দার আড়ালে রেখে দিছে। এখন শুধু চলতেছে ইনভেনশন, মানে কিভাবে জিনিসগুলোকে আহ পেটেন্ট করে ইয়েস, প্রযুক্তির ইয়েস। আকারে রাইট। আহ আহ, বাজারে ছাইরা দিয়ে মানুষকে আর কি ওইটা দেখানো যে আচ্ছা এটা তোমার জীবনে কাজে লাগবে। হ্যাঁ, মানে ওটার উপযোগী যে ভ্যালুটা আছে, উপযোগিতামূলক যে ভ্যালুটা আছে, ওইটা আর কি প্রেজেন্ট করা হইতেছে। এখন কিন্তু ওই তত্ত্ব টত্ত্ব নিয়ে কিন্তু তেমন একটা ইয়ে নেই। সো খেলা কিন্তু চেঞ্জ হয়েছে। তো তুমি ইনভেনশন হইলে মনে হয় তোমার এটা ভালো হইতো। টাকাটা একটু বেশি পেতাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, ওটা টাকা বেশি ওটা পাইতো খুবই আর কি। দরকার আর কি এখন, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো তো এটাই আর কি। হ্যাঁ, বল। তো এটাই আমি দেখলাম আর কি তোমার চ্যানেলটা ঘুরে ঘুরে, বুঝছো? হুম। কয়েকটা ভিডিও দেখলাম যে তুমি অনেক ভিডিও বানাইছো নানান ধরনের টপিকে, 235টার মতো তুমি ভিডিও বানাইছো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে সাবস্ক্রাইবার এত কম। হ্যাঁ, এটা একটা বাংলাদেশে মানে বাংলা যে কন্টেন্ট, আমি যদি দুই বাংলা মিলায় যদি বলি যে বাংলা কন্টেন্টের এই দর্শন, তারপর সাইকোলজি, বুক রিভিউ, এরকম টাইপের যেসব কন্টেন্ট, সমৃদ্ধ কন্টেন্ট আছে, এইগুলোর কোনো অডিয়েন্স পাওয়া যায় না আসলে বাংলা মানে বাংলাতে। হুম। তো এটার কি কারণ তোমার মনে হয়, যে মানে এত কম কেন? মানে আমারও রিজনেবলি কম,
কিন্তু আমিও তো পাইছি। তুমি ধরো 2 বছর কাজ করছো, তোমার চ্যানেলের পিছনে 1,500 হয়েছে তোমার। হুম। আমি কাজ করছি 5 বছর, 5 বছর ছাড়াই গেছে এখন, 5.5 বছরের মতো হয়েছে। তো ওইটাতে আমার সাবস্ক্রাইবার হয়তো বা প্রায় 20,000-এর মতো হয়েছে। তো তোমার কি মনে হয় যে বাংলাতে এরকম মানে এই সব রিলেটেড কন্টেন্ট গুলো কম হওয়ার পিছনে কারণ কি, বা তোমার যে কম হয়েছে ওইটার কি কারণগুলো দেবো? আহ, এটার পিছনে বেশ কতগুলো কারণ আছে। একটা হচ্ছে যখনই মানে যে কেউ শিক্ষিত, যে এডুকেটেড, যে ইংলিশ জানে, যে হিন্দি জানে, তো যদি কিছু সার্চ হুম। করতে হয়, যদি কিছু চেক করতে হয়, তখন সে সবার প্রথমে ইংলিশেই দেখে সেটা। মানে আমি নিজেও ইনফ্যাক্ট যদি মানে ভিডিওস, যখনই কোনো লেকচার সার্চ করি তখন আমি প্রথমে ইংলিশে করি, তারপর মানে হিন্দিতে করি আর কি এরকম। আর বাংলাতে সেগুলো বেশিরভাগ হয়তো থাকে না বা নেই বলতে গেলে। তো আমার মনে হয় অন্যরাও ঠিক এরকমই। মানে একদিক থেকে আমাদের টেন্ডেন্সি হচ্ছে, যদি আমাকে গ্লোবাল লেভেলের কোনো একটা ডিসকাশন বুঝতে হয়, মানে কনসাসনেস, এক্সিস্টেন্স বা গ্লোবাল পলিটিক্স, লাইক ইকোলজি, তাহলে আমাকে সবসময় ফরেনারদের ভিডিওস দেখতে হবে, বা মানে সেই ধরনের বড় বড় ইউটিউবারদের দেখতে হবে যারা ইংলিশে কন্টেন্ট বানায় বা বিদেশে থাকে অ্যান্ড সো অন। বা হিন্দিতে হয়তো কয়েকজন আছে কিছু কিছু, অল্প, তাও হিন্দিতে তেমন সিরিয়াস কন্টেন্ট আমি পাই না। ঠিক আছে। আহ, এটা হচ্ছে একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে মানে যে যারা আর কি ভিউয়ার্স, তাদের মাইন্ডসেটটা হচ্ছে এরকম। মানে ইনফ্যাক্ট আমি অ্যাজ এ ভিউয়ার আমার মাইন্ডসেটটাও এরকম, কিন্তু এখন আমি চেঞ্জ করেছি আর কি। ছিল আগে আমার, আমি নিজে ইউটিউব করার পর চেঞ্জ করছি এটাকে। আমি বাংলাতেও সার্চ করি এখন জিনিসপত্র। আর একটা জিনিস, ক্রিয়েটার নেই বাংলাতে। মানে আমি কোনো মানে কোনো ইউটিউবারকে দেখছি না বাংলাতে, মানে যে সিরিয়াসলি ফিলোসফি বা বুকস অ্যান্ড এইসব বিষয় ভিডিও। অনেকে আমি চ্যানেল দেখেছি 1K সাবস্ক্রাইবার, বা হচ্ছে লাইক 800টা সাবস্ক্রাইবার, বা 2.1K সাবস্ক্রাইবার, তারা 2 মাস 3 মাস পর পর ভিডিওস দেয়। মানে কেউ সিরিয়াসলি ইউটিউব করছে, বাংলাতে এডুকেশনাল টপিকে কন্টেন্ট বানাচ্ছে, এমন আমি কাউকে দেখিনি। তো একদিকে ক্রিয়েটারদের অভাব, অন্যদিকে হচ্ছে ভিউয়ার্সদের অভাব। তবে আমার মনে হয় যদি কেউ ভিডিওস বানায়, একটু তো সময় তো লাগবে, কিন্তু আই থিঙ্ক মানে বাংলাতে ভিউয়ার্স নেই এমন নয়। ভিউয়ার্স আছে, তারা দেখছে ইংলিশ কন্টেন্ট, তারা দেখছে হিন্দি কন্টেন্ট, আচ্ছা, বাংলাতে ওইটা ভিডিও। তো তোমার শিক্ষিত যারা আছে, মানে ওইটা মানে যারা দেখতেছে তারা তো মোস্টলি দেখা যায় যে একটু শিক্ষিত, হুম হুম মানে হুম, ইংরেজি একদম। জানে, হুম বোঝে, তারাই তো দেখতেছে ইংরেজি হুম জানা বলে এটা। তো এখন তাহলে আমাদের কি উচিত যে মানে যারা ওইরকম না, মানে ইংরেজি বুঝে না, হুম বা অ্যাটলিস্ট হিন্দি তো বুঝতে ঝামেলা আছে, হুম, তো ওই অডিয়েন্স গুলো তো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তাদের ক্ষেত্রে ঝামেলাটা হইতেছে যে তারা আবার এইগুলাতে ইন্টারেস্টেড না। একদম। তারা আর কি ওই সস্তা টাইপের ভিডিও দেখতেছে, কিন্তু হুম, আমাদের তো তাদেরকে আগে উঠাইতে হবে। একদম। কারণ বাংলাতে তাদের জন্যই তো ভিডিওটা বানানো আসলে, কারণ যারা এমনি মানে হাই ইন্টেলিজেন্ট আছে তারা তো ইংরেজিতে পাইয়ে যেতেছে, তাদের তো এখানে আয়সা দেখার দরকার নেই। তারা হয়তো বা একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য হয়তো বা একটু দেখতে পারে, ইয়ে করতে পারে। হুম হ্যাঁ। তো এইটা একটা ওয়ে যে আমাদের তাদের কনসাসনেস একটু রেজ করা দরকার, যে অ্যাওয়ারনেসটা, যে আচ্ছা তাদেরকে কেমন করে আর কি ব্যাপারগুলোকে মানে বোঝানো যায়। এইটা একটা। আর দ্বিতীয়ত যে আরেকটা মানে যেটা আমি আমার চ্যানেলে করছিলাম, সেটা হলো যে বাংলাতেই এমন কন্টেন্ট বানানো যায় যেটা সে চাইলেও ইংরেজিতে খুঁজে পাবে না। হুম হুম মানে এমন মানের কন্টেন্ট চাইলেও সে বাংলাতে দেখতে বাধ্য হবে। হুম সেটা সে ইংরেজিতেও পাবে না, হিন্দিতেও পাবে না, কোনো ভাষাতেই পাবে না, এটা অনলি অন অ্যান্ড অনলি বাংলাতে পাবে। এরকম কিছু কন্টেন্ট মেক করা যায়, 4-5টা। তবে সো এইটা একটা ওয়ে। থার্ড ওয়েতে হলো 3 নম্বর ওয়েতে হলো যে জিনিসটা এখন আসতেছে, যে ইংরেজিতে ওরা যেসব কন্টেন্ট বানায়, মানে যেরকম ভিডিও এডিট করে তারপর আরো গর্জিয়াস ভাবে ই করে, তো এটার জন্য তো লাগবে আগে ক্যাপিটাল। হ্যাঁ, টাকা তো নেই। এই ক্যাপিটাল সমস্যাটাও আছে, হ্যাঁ, টাকার বিষয়টা আছে। এখন টাকাটা আসবে হলো ভিউয়ার দিয়ে। যথেষ্ট ভিউ হইলে তবেই না একটা ক্রিয়েটর তো একটা সাহস পাবে যে না ভাই, টাকা আসতেছে, এখন তাহলে আমি আমার অডিয়েন্সদের জন্য আরো বেটার ভাবে মানে গ্লোবাল মানের কন্টেন্ট আমি বানাতে হয়। ওইভাবে প্রেজেন্ট করি। হুম হ্যাঁ, এটা করলে কি হবে, এটা করলে কিন্তু বাংলা যে কন্টেন্টটা আছে, বাংলা এই ধরনের যে কন্টেন্ট আদৌ হইতে পারে, হুম। এটা কিন্তু কালচারালি কিন্তু রেকগনাইজড হবে, হ্যাঁ হ্যাঁ, যেটা এখন অবশ্যই হইতেছে না। অবশ্যই। একদম একদম, আমি পুরো বিশ্বাস এটার করি। এটার জন্য বাংলাদেশে আমাদের পুরো গ্লোবালি আমাদের মাথা পুরো হিট হয়ে গেছে, যে এবার কালচারালি আমাদের এখানে এগুলো কিছুই বানানো হয়, হুম, বা এরকম বানাইলেও খ্যাত টাইপের হয় আসলে। এবার এখানে আমি একটা জিনিস বলবো, যারা মানে হিন্দি জানে না বা ইংলিশ জানে না, এরকম অনেক যে অডিয়েন্স আছে, এবং
তাদেরকে আমরা যদি ভিডিওস দেখাতে চাই বা এইসব বিষয়ে মানে একটু কথা বলবো, কিন্তু তাদের তাদের জন্য, ঠিক আছে, তারা তো অ্যাকচুয়ালি এরকম কন্টেন্ট পাবে না, তাদেরকে বাংলাতে বানালে তারা দেখতে পাবে। এই বিষয়টাতে না আমি আমি অনেক হোপলেস। মানে আমি চাই যে এরকম লোকজনরা আমাদের ভিডিওস দেখুক তারা, কিন্তু আমি আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে। তো তাদের সাথে আমি কথা বলেছি অনেক, তাদের সাথে আমি অনেক ইন্টারাক্ট করেছি, তাদেরকে বোঝার চেষ্টা করেছি। বাট মানে আমি কোনো আশা দেখতে পাই না যে মানে যে ইগনোরেন্সে আছে না, সে 5 বছর পর আরো ইগনোরেন্সে যাবে। তুমি বুঝতে পারছো? মানে যার কাছে টাকা আছে হুম সে আরো বেশি বড় লোক হচ্ছে, যে গরিব সে আরো গরিব হচ্ছে। এটাও যে সেরকম, যার কাছে যে ইন্টেলেকচুয়াল, যে জানে, যে শেখার ইচ্ছা আছে, যার কিউরিওসিটি আছে, তার কিউরিওসিটি বাড়বে। আর যে ভাবছে যে আমি সব বুঝে গেছি, ওই পাড়ার মোড়ে ওই চায়ের দোকানে পায়ের উপর পা তুলে আড্ডা দিচ্ছি আর গোটা পৃথিবী সব জানি আমি, ঠিক আছে, বাঙালির তো এই স্বভাব, ঠিক আছে, তো মানে আমার আমার মনে হয় না তারা কোনোদিনও মানে ওই, তাদেরকে আমরা কোনোদিনও ক্যাটার করতে পারবো। হ্যাঁ, নতুন জেনারেশন যারা আসছে, যারা কম বয়স, মানে যারা কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, হ্যাঁ, তাদের মধ্যে যে কিউরিওসিটি আছে, মানে ন্যাচারালি যেটা ছিল জন্ম থেকে, সেটাকে আমরা একটা ডিরেকশন দিতে পারবো, মানে পরের জেনারেশনের লোকজন। কিন্তু যারা হুম একটা এজ ক্রস করে গেছে, তাদেরকে আমি 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 পুরো টোটালি হোপলেস। মানে আমার বিশ্বাস নেই যে তারা কোনোদিনও এরকম বিষয়ে বাংলাতে ভিডিও বানালে তারা দেখবে, বা তারা এটাকে রেকগনাইজ করবে, বা তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে। এটা একটা পয়েন্ট। হুম আরেকটা জিনিস আমি বলবো যে হ্যাঁ, বাংলাতে বিশ্বমানের কন্টেন্ট, মানে আমি অলরেডি এখন যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, তার যে স্ক্রিপ্টগুলো আমি লিখছি, বা তার জন্য আমি যে সমস্ত মানে আইডিয়াগুলো যেগুলো আমি দিচ্ছি, সেগুলো অলরেডি আমি গ্লোবাল লেভেলে রাখার চেষ্টা করছি। আমি অলরেডি এমন রাখার চেষ্টা করছি যেটা একটা গ্লোবালের সব থেকে টপ স্কলাররা যেটা ডিসকাস করে, মানে একদম সব থেকে টপ লেভেলে সেই ডিসকাশনগুলো, সেই আইডিয়াস বা কনসেপ্টগুলোকে আমি রাখছি। হ্যাঁ, হয়তো আমার এডিটিং ভালো না, হয়তো আমার ডেলিভারি ভালো না, হয়তো মানে অত মানে মানে সেই মানে কি বলবো, মানে জাঁকজমকটা নেই আমার, কিন্তু হুম কন্টেন্ট হুম ওয়াইজ হুম আমি হুম সেই জিনিসটা অলরেডি দিচ্ছি। এবার হ্যাঁ, যদি আমাদের ভিউয়ার্স বেশি আসে, যদি আমার ভিউয়ার্স বেশি আসে, যদি তারা আমাদেরকে হেল্প করে, তাহলে অফকোর্স হয়তো সেটা 2 বছর পরে সেরকম কন্টেন্ট বানাবো, সেরকম ভালো এডিটিং আমি দেবো, বা 1 বছর পরে আমি দেবো, ঠিক আছে। ইনফ্যাক্ট হুম সেটা আমার ইচ্ছা আছে, আমি খুবই চাই, আমি চাই যে বাংলাতে এরকম হোক। এবং আমি চাই যে বাংলা থেকে কোনো একজন ইউটিউবার, ইন্ডিয়াতে যদি আমি দেখি এখন, হিন্দিতে অনেক পপুলার ইউটিউবারের অনেক ফেস আছে যারা খুবই পপুলার, মানে পুরো ইন্ডিয়াতে পপুলার, ঠিক আছে, তারা বিভিন্ন হুম অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য জায়গা থেকে তারা বিলং করে। ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম কেউ নেই। ওয়েস্ট বেঙ্গল থেকে একজন, হুম একজন ভালো মানে স্কলার নেই, কোনো ফিল্ডে নেই, ঠিক আছে। মানে রাইটিং এ যদি আমি বলি, যারা গল্প, কবিতা, উপন্যাস লেখে, এখন একজন ভালো লেখক নেই, ঠিক আছে। লাস্ট সুনীল গঙ্গোপাধ্যায় ছিল, যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মানে অনেক প্রবলেম, মানে কিছু ইস্যুস আছে, আমি সেটা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। বাট তারপরে এখন কোনো ভালো ফেস নেই। যদি আমি মানে কি বলবো, মানে আমি সোশ্যাল ওয়ার্কে বলি, বা বিজনেস ফিল্ডে বলি, বা সায়েন্সে বলি, কেউ নেই, কোনো ফিল্ডেই নেই। ফিল্ম ডিরেক্টিং এ যদি আমি বলি, হুম আমাদের ভালো ভালো ডিরেক্টর আছে, কিন্তু তারা সেই জিনিসগুলোকে নিয়ে ন্যাশনাল অডিয়েন্সকে মানে দেখানো, তাদের সামনে মানে একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রিয়েট করা, সেরকম মানে প্রচেষ্টা করছে না আমি বলবো না, কিন্তু সেটা মানে মানে জি জান লাগিয়ে একদম সবকিছু দিয়ে করছে, এরকমটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো হুম কিন্তু বাঙালিদের মধ্যে সেই কালচারটা ছিল, চিরকালই ছিল। মানে তুমি যাই দেখো, মানে কি বলবো, মানে সিনেমার কথা যদি বলি, সত্যজিৎ রায় তো প্রথম, মানে শুধু বাংলা থেকে না, পুরো ইন্ডিয়া থেকে বিশ্বের কাছে সিনেমা নিয়ে গেছে, সত্যজিৎ রায় প্রথম। যদি আমরা নোবেল প্রাইজ হুম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, মানে সব থেকে মানে বেস্ট লেখক ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। প্রথম বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র বাঙালিদের মধ্যে থেকে এসছে, পুরো ইন্ডিয়াতে উপন্যাস আর কি ফার্স্ট লেখা হয়, ঠিক আছে। তারপর মানে প্রত্যেকটা ফিল্ডে বাঙালির একটা কন্ট্রিবিউশন ছিল। মানে আমাদের আগে যখন দেশটা এক ছিল, বাঙালির যে কালচারটা, হুম এটা পুরো ইন্ডিয়ান কালচারকে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে। এবং রাজধানী তো প্রথমে হুম বাংলাতেই ছিল, ঠিক আছে, তো যার পরে দিল্লিতে গেছে। তো যার ফলে কি, ওয়েস্টার্ন কালচারের যে এফেক্টটা, সেটা প্রথমে বাংলাতেই পড়েছিল, যার ফলে বাঙালিদের মধ্যে সেই ডাইভার্স যে মানে রুচিবোধগুলো সেটা আছে। কিন্তু এই মুহূর্তে কালচারালি একদম টোটাল ক্রাইসিসে আছে আমরা, মানে কোনো ফেস নেই যে যে কালচারাল বিষয়ে কথা বলবে। মানে ওই এখন একজন আছে চন্দ্রিল ভট্টাচার্য বলে, ওয়েস্ট বেঙ্গলে। বাট মানে তাও হুম মানে মানে ঠিক আছে, মানে ওকে অ্যাভারেজ, মানে ওকে চলছে, ঠিক আছে। সে নিজের কোনো স্ট্যান্ড রাখে না, আমি অনেক ভিডিওস দেখেছি, খুবই ভালো কথা বলে, খুব ভালো বক্তা, কিন্তু তার সে নিজের স্ট্যান্ড খুবই কম রাখে দেখেছি আমি। মানে বললো যে এই এনার মতামত এটা, এনার মতামত এটা, এবার তোমরা বিচার করে নাও। বাট একজন ট্রুলি কালচারাল কন্ট্রিবিউট করতে গেলে, মানে কালচারে ট্রুলি কন্ট্রিবিউট করতে গেলে, প্রেজেন্ট প্রবলেম, ইস্যুস, মানে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল, হিস্টোরিক্যাল,
কনফ্লিক্টগুলো, প্রবলেমসগুলো, সেগুলো নিয়ে ডিরেক্ট একটা থিসিস দেওয়া। তো এটাই যে মানে বাঙালির মানে মানে একটা কালচারাল লেভেল থেকে বাঙালিরা এখন অনেক অনেক ক্রাইসিসে আছে, মানে বাঙালিরা নিজেদের মধ্যে ক্রাইসিসে আছে, এবং তাদের যে মানে ঐতিহ্য, তারা যে কিছুটা জিনিস কন্ট্রিবিউট করে পুরো নেশন এর জন্য, বা তাদের যেটা ফেস থাকে একজন, সে সত্যজিৎ হুম। রায়ের মতো কেউ হোক, বা ফর এক্সাম্পল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কেউ হোক, বা বঙ্কিমচন্দ্রের মতো কেউ হোক, ঠিক আছে, সেরকম কেউ নেই এখন আর কি। মানে সেটা সেটা খুবই বড় একটা প্রবলেম। ওকে। এবং আমার মনে হয় সেরকম ফেস আসা দরকার, এবং সেই ধরনের ডিসকাশন হওয়া দরকার, সেই ধরনের কালচার আসা দরকার। শুধুমাত্র এমন নয়, সেই ধরনের স্কলার আসা দরকার, বরঞ্চ সাধারণ মানুষের মধ্যে মানে সেই যে ইন্টারেস্টটা, সেই যে প্র্যাকটিস বা অভ্যাসটা, সেটাও ধীরে ধীরে যেন অনেক মানে নিস্তেজ হয়ে যাচ্ছে আর কি জিনিসটা। তো সেটা সেটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা নতুন জেনারেশনের মানে বলতে গেলে এখন অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে, বাট ওকে। হুম। না, এখনো তো জেনজি জেনারেশনের ভিতরেই পড়ি আমরা, তাই না? তো এই যে বুড়ো হয়ে যাওয়ার বিষয়টা, এটা তো কোনো বয়সই না। এটা ধরো, তোমার ধরো যারা মিলেনিয়াল, যারা হ্যাঁ, এক্স বুমার, তাদের কাছে তো এটা তো এখনো তরুণ বয়স, তাই না? হ্যাঁ, তো তরুণ এখন বয়স মানে হয়, এখন হইতেছে কি যে আমাদের এই সময়টা এমন যে আমাদের কাছে এখন 1 বছরটা 100 বছরের মতো লাগে। কারণ আমাদের মাথায় এত দ্রুত চলে। ঠিক আছে, এখন মানে ঝামেলাটা হয়েছে কোন জায়গায় জানো? ঝামেলাটা হয়েছে কি, হুম, প্রগতির নামে আমরা যে মনে করি যে আমরা একটা উন্নয়নের দিকে যেতেছি বা আমরা একটা প্রগ্রেসের দিকে যেতেছি, হুম, আসলে প্রগ্রেসটা ফাস্ট ফাস্ট করতে যেয়ে আসলে আমরা অনেক স্লো করে ফেলতেছি। হ্যাঁ, কারণ কি, আমাদের সামনে এখন অনেক কিছু আছে, এত এত জিনিসপত্র, যে আমরা আসলে স্থির হয়ে যে একটা ভাববো কোনো কিছু, হুম, ওই ভাবনা চিন্তার পরিবেশই তো আমাদের আশেপাশে নাই। একদম, এগ্রি, আগে কি হইতো? আমি আমি যদি পাস্টে চলে যাই, আগে মানুষ, আগের পরিবেশটা এরকম এরকম ছিল, এবং ডিস্ট্রাকশন এত কম ছিল যে মানুষ সুন্দর মতো সুস্থিত হয়ে ভাবনা চিন্তার একটা সময় পেতো, যে আচ্ছা ঠিক আছে, তারা জীবন জগৎ নিয়ে ভাবতো। কাজ টাজ করে এসে তারা একটা ফাঁকা সময় গাছতলায় বসতো, গাছতলায় বসে একটা চিন্তা করতো যে আচ্ছা ঠিক আছে, জীবন কি, এইটা কি, ওইটা নিয়ে ভাবতো। আর এখনকার মানুষ এতটাই ব্যস্ত এবং এতটাই উন্নত যে তারা উন্নতির কারণে আর ভাবনা চিন্তার কোনো সময়ই পায় না। কারণ তাদের মাথা সবসময় ফাস্ট ফাস্ট চলে। এখন তো মানুষের অ্যাটেনশন স্প্যান ডেফিসিট অনেক কম। হুম, সিন্ড্রোম, হুম, অ্যাটেনশন স্প্যান কম। তার মানে কি, সে যে একটা জিনিসে ফোকাস দিয়ে মনোযোগ দিয়ে যে একটা ডিসকভারি করবে, ওইটার সময়ই তার নাই আসলে। হুম, তাহলে তো নতুন কিছু তো ওইরকম ভাবে ইনভেন্ট করা যাবে না। আর যারা করতেও চাইতেছে তারা তো ওই পরিবেশটাও পাইতেছে না। ইয়েস, ইয়েস। কারণ আমাকে যদি এখন সাপোর্ট না দেওয়া হয়, বা আমি যদি ওইরকম একটা কিছু দিতে চাইতেছি কিন্তু ওইটার জন্য যদি একটা পরিবেশ না পাওয়া যায়, বা ওখান থেকে যদি কোন ওরকম যদি একটা চর্চা যদি সমাজে যদি না থাকে, তাহলে তো দেখা যাবে যে এই যুগে কোন আইনস্টাইন নিউটন এরকম পয়দা করা সম্ভব হবে না আসলে। যাই হবে সব চর্বিত চর্বণ। হ্যাঁ। তা এখন ওইটার জন্য তো আমাদের একটা সময়, একটা ফোকাস, তারপর ওই জিনিসগুলোকে আসলে ডেভেলপ করতে হবে। তার মানে কি, আমরা কি আদৌ কি প্রগতির দিকে আগাইছি? আমরা তো আরো ডিগ্রেড হয়ে যেতেছি। দেখা গেছে যে আগেকার জামানার লোকরা দেখা যায় কত বড় বড় ক্লাসিক লিখে ফেলাইতো, এখন মানুষ ক্লাসিক লেখেও না, ক্লাসিক পড়তেও চায় না। কারণ ক্লাসিক লেখা আর পড়ার সময় নেই তাদের। তাদের কথা হলো, আমারে ভাই 1 পেজের ভিতরে বা এক এক মিনিটের শর্টের ভিতরে শর্টস তুমি ভিডিও। পুরো জিনিসটা বোঝা, হ্যাঁ বুঝাই দাও। কিন্তু শর্ট দিয়ে তো আর মানে একটা গোটা ডেপথ তো কোনো দিনও বোঝানো সম্ভব না। এটা অকল্পনীয় জিনিস। তো এই জন্য বই পড়ার কোনো বিকল্প নাই আসলে। একদম। বই পড়লেই কি হয় তখন, ওইটার একটা মানে কল্পনা শক্তি বৃদ্ধি পায়। আমি স্থির হয়ে একটা জিনিস নিয়ে যে ভাবতেছি, চিন্তা করতেছি, এই ব্রেনটা তৈরি হয়। কথা হলো, এখন তো পাঠকেরও যা অবস্থা, লেখকেরও তাই অবস্থা। একদম, হ্যাঁ। একদম। সো এই কালচারালি আমাদের এই মানে বদ হালত হয়ে গেছে আসলে। তো এইটাও একটা মানে এই যে আমরা যে আমাদের ভিতরে যে কোনো জিনিয়াস পয়দা হইতে পারতেছে না বা কিছু হইতেছে না, এটা একটা ফলাফল। সব হালকা হালকা ব্যাপার বের হইতেছে। বাট কেউ কেউ লিখতেছে, লিখতেছে না এমন না, কেউ কেউ লিখতেছে, কিন্তু ওইরকম মানের বের হইতে হবে আসলে। একদম। এবং আমাদেরকেও ওইটার ওই রুচির দিকে আগাইতে হবে। আবার যদি আগাই তাহলে দেখা যাবে যে যারা করতেছে তারা আরো সাপোর্ট পাবে। এমন হইতেছে যে অনেকে চিন্তা করতেছে, লিখতেছে, যে তারাও আসলে ওইভাবে পারতেছে না।
হুম। কারণ যুগটা এমন হয়ে যেতেছে। তো এইটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয়। হ্যাঁ। কারণ যে লেখে, যে লেখক, সে তো আসলে সবার সাথে তো বিচ্ছিন্ন টাইপের কিছু না, সে সবার সাথে তো যুক্ত। So, পরিবেশ, তার আশেপাশের পরিবেশ, অডিয়েন্স, এরাও যদি ওইরকম লেভেলের যদি বিগড়ানো থাকে, তাহলে তো হুম, ওটা লেখকের উপর এসব প্রভাব ফেলবে। একদম। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের সময়, বা আমি যদি প্রাচীন যুগের মুনি ঋষিদের সময় চলে যাই, আমি যদি আরো যদি 2500 বছর আগে যদি চীনা দার্শনিকদের সময় চলে যাই, তখন তাদের দুই তিনটা কথার ভিতরে কত ডেপথ খুঁজে পাওয়া যেত। হুম, হুম, হ্যাঁ, একদম। তারা কি স্লোলি প্রকৃতিকে দেখতেছে, তারপরে হাইকু লিখতেছে, তিনটা চারটা শব্দে একটা পিকচার বর্ণনা করতেছে হুম। কত বিউটিফুল ভাবে, যেটা অন্তরে যে পুরো হিট করে। আর এখন ওই প্রকৃতিটা কোথায়? এখন মানুষে কি লিখবে? কংক্রিট, তারপরে এই মোবাইল ফোন, হ্যাঁ, এখন এইসব জিনিসগুলো নিয়ে লিখবে জিনিসটা। অনেকগুলো এটা মানে একটা ঝামেলা হয়েছে। অনেকগুলো পয়েন্টস মানে তুমি বললে। সবার প্রথমে আমি ওই যেটা তুমি বললে যে পরিবেশ, মানে এটা তো মানে একদম মানে 200% রাইট। যে এনভায়রনমেন্টাল যে কন্ডিশন, মানে আমাদের আশেপাশের সমাজটা আমাদেরকে তৈরি করে। ঠিক আছে। যদি কনস্ট্যান্টলি মানে তোমার কাছে যদি মানে কি যদি একজন এমন সমাজে বড় হয় যেখানে ধরো ফর এক্সাম্পল টেরোরিস্টরা থাকে, তাহলে সে সেরকমই হবে। আমাদের মানে কেউ যদি সায়েন্টিস্টদের মধ্যে থেকে বড় হয় তাহলে সে সেরকমই চিন্তা ভাবনাতে তৈরি হবে। তো আমাদের সমাজ কালচার যেমন ভাবে কন্ডিশন হয়ে আছে যে সেখানে তুমি চিন্তা করার কোনো স্কোপ নেই, কোনো মানুষই চিন্তা করে না, সে করতে চায় না। অন্যরা কেউ তাকে শেখাতে চাইলে সেটা শিখতে চায় না, বরঞ্চ উল্টো তাকেই ক্রিটিসাইজ করে। তো মানে পুরো জিনিসটাই হচ্ছে এরকম হয়ে গেছে, এটা মানে কি বলবো, খুবই বাজে সিচুয়েশন হয়ে গেছে। সেই এনভায়রনমেন্টটা নেই। এবার যেটা আমি পুরো একদম এগ্রি করি, মানে বাঙালি মানে আমি মানে কি বলবো, মানে আমি আমি জানি না মানে অন্যান্য কালচারে কেমন, কিন্তু আমি খুব ভালো করে অবজার্ভ করি মানুষকে। আমি আমার বন্ধু পরিবার মানে অনেক আত্মীয় স্বজন আহ অনেকের সাথে আমি কথা বলি, বোঝার চেষ্টা করি। মানে আমি আমার জ্ঞান, আমি যা কিছু জানি সেটাকে গিয়ে তার মাথায় চাপিয়ে দিই না, শুনি মানে সে কি বলছে, এ করছে। কিন্তু আমি দেখি আমি যতই তার উপর অ্যাটেনশন দিই না কেন, সে যে কথা বলছে সে কোনো মানে নেই, মানে তার কিছু বলার নেই অ্যাকচুয়ালি। মানে ইটস লাইক মানে কিছুই নেই, তার কথা পুরো এমটি, খালি। ঠিক আছে। চীনা দার্শনিকদের মতো না হোক, অ্যাটলিস্ট কমন সেন্সটা তো থাকবে। হাইমটাকে বলতে হচ্ছে না যে ডিপ গভীর অল্প কথায় বর্ণনা করতে হবে। আমি আমি চাইও না সেরকম মানে সব মানুষ হোক, কিন্তু মানে হতে পারবে না, কিন্তু মানে একটা কমন সেন্স সেইটুকু মানুষের আজকে নেই। সেটা মানে কি বলবো, মানে হুম একদম বেসিক জিনিসটুকু মানুষ করতে পারছে না একদম। আজকালকার মানে এরকম অবস্থা। এটা একটা জিনিস। আর আরেকটা যেটা আমি বলবো যে হ্যাঁ, এখন এখন হোল ওয়ার্ল্ডটা অত্যন্ত ফাস্ট চলছে। মানে আগেকার দিনে কি হতো, যদি আহ, একটা জায়গা থেকে একটা জায়গাতে ইনফরমেশন পাঠাতে হয়, চিঠি লিখতে হতো বা অন্য কোনো রকমের বিভিন্ন প্রসেস ছিল। ঠিক আছে, কিন্তু এখন কি মানে হোল ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে আমি জাস্ট কতগুলো বাটন ক্লিক করবেন, আই নো দেয়ার। মানে কোন স্টক হুম 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 উঠছে নামছে, মানে অন্য দেশে কোথায় কি প্রোটেস্ট হচ্ছে, কোন সরকার তৈরি হচ্ছে, সরকার ভাঙছে, মানে সো অন, মানে সবকিছু মানে নিউজ আমার সব মানে হাতের মুঠোর মধ্যে চলে এসেছে হুম এভরিথিং। পুরো ওয়ার্ল্ডের সমস্ত ইনফরমেশন। যার ফলে ইনফরমেশনের যে এক্সচেঞ্জটা, এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াতটা এত ফাস্ট হয়ে গেছে যে সবকিছু পরিবর্তন অনেক তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু আমাদের হুম হুম প্রিভিয়াস জেনারেশন মানে তাদের সময় এরকম ছিল না। মানে মোবাইল ফোন এসছে কত, মানে আমি ছোটবেলায় দেখেছি যে ওই নোকিয়া ফোনে আমি গেম খেলতাম, ওই এটা স্নেক সাপের গেম ছিল, আমার মনে আছে। তখন এসব হুম হুম মানে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। ঠিক আছে। তো মানে আমি আমার মানে আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি দেখছি একটা ট্রানজিশন, একটা কালচার পাল্টে যাচ্ছে, একটা মানে সোসাইটির মানে একটা ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমি উইটনেস করতে পারছি। এটা যে একটা স্পেশাল সময়, আমরা সেটা জানি না বেশিরভাগ মানুষ। মানে আমরা আমরা মানে ভাবছি আমরা নর্মাল, হ্যাঁ ঠিক আছে সব চলছে। কিন্তু আমরা একটা অত্যন্ত ভাইটাল ফেজে আছি। আমরা এই সময় কি ডিসিশনস নেব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তার যে সমস্ত প্রাইভেসি পলিসি, সেগুলো সম্পর্কে, সেটা শুধু আমাদের জেনারেশন নয়, বরঞ্চ ফিউচার জেনারেশন এবং সেই ওয়ার্ল্ডকেও এফেক্ট করবে। তো যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময়। তো আমার মনে হয় যে একদিক থেকে তো এই মানে অনেক কম সময়ে জগৎটা দ্রুত পাল্টে যাচ্ছে। ইনফ্যাক্ট একজন ফিউচারিস্ট আছে, আমি নাম ভুলে গেছি, উনি একটা ওনার একটা জার্নালে এরকম লিখেছিল যে হ্যাঁ 40 বছর 40 বছরে যতটা পরিবর্তন হতো আগেকার সময় মানে 20th সেঞ্চুরিতে, এখন সেটা হচ্ছে 8 বছরে হয়। 8 থেকে 10 বছরের স্প্যান ততটা পরিবর্তন হচ্ছে। তো আমাদের প্যারেন্টসরা সেই জিনিসগুলোর সাথে মেন্টালি ইমোশনালি মানে সেরকম জিনিসকে ট্র্যাকেল করতে শেখেনি। আমরা প্রথম জেনারেশন, আমরা সেটা শিখছি আর কি, এত তাড়াতাড়ি ফাস্ট পেসিং ওয়ার্ল্ডের সাথে। তো হ্যাঁ, আমরা অনেক ভুল করব, অনেক কিছু মিস্টেক করব, অনেক প্রবলেমস হবে।
কিন্তু আহ, মানে বাট সেগুলোকে ট্র্যাকেল করে যত তাড়াতাড়ি আমরা মানে সঠিক জিনিসগুলো বুঝবো, যেমন ফর এক্সাম্পল অ্যাটেনশন স্প্যান কম হওয়া যে কোনো সমাজে, যে কোনো মানুষের জন্য, সে যে চাকরি করুক, যে বিজনেসই করুক, যাই করুক, এটা মোটেই কোনো ভালো কোয়ালিটি নয়। সে যাই করুক না কেন, সে ছেলে হোক, মেয়ে হুম হোক, যে দেশে থাকুক, যাই করুক, মানে অ্যাটেনশন স্প্যান কম হওয়া, ঠিক আছে, তাকে তাকে বই পড়তে হবে না। কিন্তু একজন মানে নর্মাল কনভারসেশন, আমরা আমরা মানে সেখানে কনভারসেশনে পাঁচজন ফ্রেন্ড এক জায়গায় থাকলে কেউ কারোর কথা শোনে না। মানে এই কথা বলছে, ওর কথা হুম এই হুম কাটছে, একটা সেন্টেন্স শেষ হওয়ার আগে আরেকটা সেন্টেন্স চলে আসছে, কেউ 2 মিনিটও একজনের কথা শোনে না। ঠিক আছে, মানে তারা কমিউনিকেটই করতে, ইমোশনাল বন্ডিংই তৈরি হয় না। ঠিক আছে, বই পড়া তো অনেক দূরের কথা, আমি ছেড়েই দিলাম ক্লাসিক পড়া, নর্মাল বই, মানে কেউ এখন 1 ঘন্টা বসে, মানে এক জায়গায় বসে থাকতে পারবে না 1 ঘন্টা, মোবাইল ফোন দেখতে হবে, কিছু করতে হবে অ্যান্ড সো অন। ঠিক আছে, এটা খুবই বাজে জিনিস। তো হুম যেমন এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যত তাড়াতাড়ি আমরা বুঝবো ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে, তত বেশি বেটার আমরা সার্ভাইভ করতে পারবো। এটা এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে, আই থিঙ্ক অনেকের এরকম লাইক, মানে আমি আমার অনেক ফ্রেন্ডস দেখেছি যারা এই জিনিসগুলো একটু বোঝে, লাইক সেক্ষেত্রে কিরকম যে পাস্টে জিনিসগুলো একরকম ছিল, এখন পাল্টে একরকম হয়েছে। তো মানে কখনো কখনো আমরা কি একটু ফ্যাসিনেশন করি যে পাস্টের ওই সময়টা যদি ফিরে যেতে পারতাম, বা ওটা অনেক বেটার ছিল সামহাও, আমরা মানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ হ্যাঁ, মানে ছোটবেলা অনেক ভালো ছিল, বা হচ্ছে আগে গোল্ডেন এরা ছিল আমাদের, ঠিক আছে, সো অন। হুম কিন্তু আমরা চাইলেও সেখানে ফিরে যেতে পারবো না, যদি সবকিছু ভালো ছিল, তাও আমরা সেখানে ফিরে যেতে পারবো না যদি আমি মেনেও নিই। তো আমাদেরকে এই প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে এই সমস্ত জটিলতা, এই যে নতুন সমস্ত টেকনোলজি, এই সব কিছুর মধ্যে কি করে আমরা লাইফটাকে বেটার করতে পারি, কি করে আমরা একটা ভালো মানে স্টেবল সিচুয়েশন বা একটা সোসাইটি, একটা কালচার তৈরি করতে পারি, সেটা ভাবতে হবে, রাদার দেন মানে পাস্টে যেহেতু ভালো ছিল বা সেই সময় এরকম ছিল না, প্রবলেম ছিল না। যে কোনো নতুন জিনিস আসলে প্রবলেম সবসময় থাকবে, মানে অলওয়েজ। আর আরেকটা, এটা একটা পয়েন্ট যে আমাদেরকে মানে ভবিষ্যৎমুখী হতে হবে, লাইক নট লাইক মানে পাস্টে গিয়ে আমরা কোনোভাবে এটা থেকে স্কেপ করতে পারবো না, মানে সভ্যতার অগ্রগতিকে থামিয়ে রাখতে পারবো না। ঠিক আছে, যেমন আমাদের শরীর, হুম আমরা চাইলে, আমি বড় হওয়া বন্ধ করতে পারবো না আমি চাইলে, আমার আমার শরীর আস্তে আস্তে বড় হতে হুম থাকবে সাইজে। ঠিক আছে, আমার মধ্যে সেক্সুয়াল ক্রেভিং আসবে, আমার চিন্তার মধ্যে কনফ্লিক্ট শুরু হবে, আমি চাইল্ডের মতো এরকম ইনোসেন্স, মানে আমি চাইলেও থাকতে পারবো না। ঠিক তেমনই পুরো সভ্যতাটা, তার ইকোনমিক ডেভেলপমেন্ট, নতুন টেকনোলজি আসা, মানে আমরা চাইলেও সেটাকে স্টপ করে রাখতে পারবো না। মানে ইটস অর্গ্যানিক এটা, মানে হুম আমাদের নেচারের মধ্যে। তো হুম আমাদেরকে তার মধ্যে দিয়ে ভালো রাস্তা, ভালো পথ থেকে বেছে নিতে হবে। যে হ্যাঁ, মোবাইল ফোন তো আমাদেরকে ইউজ করতেই হচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখতেই হচ্ছে আজকালকার দিনে, কিন্তু হয়তো আমি কম করলাম পরিমাণে, আমি সেটা রেগুলেট করলাম, আমি আমার অ্যাটেনশন স্প্যানটাকে বাড়ালাম, আমি মানে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ফোকাস করলাম, তারপরে আমি সেটাকেও ম্যানেজ করলাম। লাইক এইভাবে আমাদেরকে এগোতে হবে, সেটা কোনো উপায় নেই, এটা থেকে স্কেপ করার বা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। বরঞ্চ দরকারও নেই অ্যাকচুয়ালি, এটা আমাদেরকে অনেক হেল্পও করতে পারে, মানে ইনফরমেশন এক্সচেঞ্জের ফলে অনেক কিছু বেটারও হচ্ছে। অনেক লাইক আগেকার দিনে যেমন, ফর এক্সাম্পল কোভিড-19 যদি উদাহরণ দিই, একটা জায়গা থেকে আরেক জায়গাতে মানে খবরই পৌঁছাতে পারতো না যে কোনো একটা মহামারী হচ্ছে বা কোনো একটা প্যান্ডেমিক আসছে, যার ফলে মানে ভাইরাসটা স্প্রেড করে যেত, কেউ লুকিয়ে রাখতো। কিন্তু এখন কি হচ্ছে, মানে হুম খুব হুম। ফাস্ট ইনফরমেশন এক্সচেঞ্জের ফলে আমরা বলতে পারছি যে হ্যাঁ, এই জায়গা থেকে মানে যাতায়াত বন্ধ করে দাও, লকডাউন করে দাও অ্যান্ড সো অন। আমরা যদি লকডাউন না করতো, যদি ইনফরমেশন এক্সচেঞ্জ না হতো, তাহলে কত বেশি মানুষ মারা যেত ভাবো, কত কত প্রবলেম হতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। অফকোর্স এগুলোর ফলে অনেক ভালো জিনিস হচ্ছে, তো আমাদেরকে সেই ভালোটা রেখে বা সেই আর জিনিসটাকে কি করে টেকনোলজির রাইট সাইডটা নিতে হবে। রাইট রাইট ভাবে ইউজ টেকনোলজির রাইট করবো। সাইডে আমাদের থাকতে হবে। হুম হুম। মানে হুম। মোবাইল সঠিক ফোনে, সাইডে থাকলে অথবা টেকনোলজি আমরা ইউজ করতে ইয়েস ইয়েস একদম। তো তো এটা এটা হচ্ছে হুম আরেকটা পয়েন্ট। আর আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ, ফর এক্সাম্পল মানে লাইক আগেকার দিনে যেমন মানুষ একটা চিন্তা ভাবনা করার সুযোগ ছিল, ঠিক আছে, তো এখনকার দিনে সবকিছু ফাস্ট, অনেক চেঞ্জ হচ্ছে, সবাই অনেক শর্টস ভিডিও দেখছে, লাইক অনেক মানে টোটকা দরকার সবসময়, মেন্টাল মানে একটা একটা মানে অ্যাজিটেশন দরকার সবসময়, একটা এক্সাইট করবে সাইকোলজিক্যালি, এমন একটা জিনিস দরকার, একটা কিক দরকার অলওয়েজ, মোমেন্টারি, মানে সবসময় একটা মজা, ফান, ডিপ একটা এক্সপিরিয়েন্স, একটা মেডিটেটিভ এক্সপিরিয়েন্স, একটা ফ্লো স্টেট, সেসবের কোনো বালাই নেই আজকালকার দিনে। নাও এটার জন্য যেন কেউ মানে লাইক সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি, কেউ যেন এরকম অজুহাত না দেয়, হ্যাঁ যেহেতু আজকের দিনে মোবাইল ফোন এসছে তো সেই জন্য এরকম আমরা করতে পারছি না, বা এরকম সম্ভব না, বা অনেক কঠিন। না, এর মধ্যেও কিন্তু অনেকে করছে, এর মধ্যে কিন্তু অনেকে অ্যাকচুয়ালি এটাকে বেটার ওয়েতে কাজে লাগাচ্ছে। অনেকেই আছে, আমি আমার মানে এমন হুম বন্ধুদেরকে জানি, তারা
মানে ফরেন ফরেন মানে মানে জার্নাল পড়ছে, টাইমসে কি লেখা হচ্ছে বা হচ্ছে নেচার ম্যাগাজিনে কি লেখা হচ্ছে সেগুলো পড়ছে, সেগুলো জানতে পারছে, অনেক কিছু শিখছে। তো আগেকার দিনে এমন অনেক মানুষ ছিল যারা গাছের তলায় বসে চিন্তা করার সুযোগ ছিল কিন্তু করতো না। কিন্তু হুম এখনকার হুম দিনেও ঠিক একই রকম, মানে সবকিছুর মধ্যেও সেই সবকিছু করার মানে ডিপ চিন্তা করার সুযোগ থাকলেও আমরা করবো না। মানে আমরা সামহাও কোনো না কোনো ভাবে এক্সকিউজ একটা খুঁজে বার করব যে এখন এই অসুবিধার জন্য আমরা করছি না, কালকে ওই অসুবিধার জন্য করছি না। আমি একটা উদাহরণ দিই। আমার লাইফ মানে আমি যখন কলেজে পড়তাম, আমি মেডিটেশন প্র্যাকটিস করতাম আমি রেগুলারলি কলেজ লাইফ থেকে। তো তখন আমি আমার বন্ধুদেরকে বলতাম, ইন্ট্রোডিউস করতাম মেডিটেশন মানে এরকম হয়, ওটা হয়, সেটা হয়, ঠিক আছে, তোরা প্র্যাকটিস করবি। তো বেশিরভাগ ফ্রেন্ডের রেসপন্স এরকম থাকতো যে আরে এখন এই বয়সে এসব প্র্যাকটিস করে কি হবে, বয়স হয়ে গেলে সবকিছু মিটে গেলে হুম তখন তুই সব আধ্যাত্মিকতা টথা সব নিয়ে ভাববি, তখন ওসব করবি। এবার হুম আমি আমার হুম প্যারেন্টসকেও বলেছি মেডিটেশন প্র্যাকটিস করার কথা। ঠিক আছে, আমি আমার রিলেটিভদের মানে বয়স্ক অনেক এজেড পার্সনদের সাথে যখন কথা হয়, তারা যখন জানে এরকম বিষয় আমি তাদেরকে বলেছি। তাদের কথা হচ্ছে যে এই বয়সে কি আর এখন হয়, এখন বয়স হয়ে গেছে, এখন আর শরীর পারে না, মন বলে হুম। না। তো ইটস লাইক মানে যখন কম বয়স তখন এই বয়সে করার দরকার নেই, এখন এনজয় কর, সবকিছু শেখার দরকার নেই। বয়স হয়ে গেলে এখন বয়স হয়ে গেছে হয় না। সো ইটস লাইক যে কোনো জিনিসকে আমরা একটা এক্সকিউজে কনভার্ট করে নিতে পারি, যা আছে সেটাকে একটা এক্সকিউজ বানিয়ে দিতে পারি। এই হ্যাঁ জিনিসটা বাদ দিতে হবে। যা আছে, হোক না হোক, সমাজ পারুক, কালচার থাকুক, মানে যাই হোক, ইউ হ্যাভ টু ডু ইট। মানে তোমার লাইফটা তো নষ্ট হয়ে যাচ্ছে না, তোমার জীবনে সেই শেখাটা হচ্ছে না, না তুমি সেই অনুভূতিটা পাচ্ছ না। ঠিক আছে, যদি মানে হুম আমি আমি যদি আমার কথা বলি, আমি যদি একাও থাকি, যদি আমাকে কোনো কালচারাল সাপোর্ট না থাকে, যদি আমার ভিডিওস কেউ নাও দেখে, যদি আমার টাকা রোজগার নাও হয়, তাহলে আমি আমার জীবনটা মানে নষ্ট করে দিতে পারি না। মানে মানে আমি একজন মানুষ, আমার চিন্তা করার ক্ষমতাকে আমি কেন কাজে লাগাবো না? যতটুকু পারি, যতটুকু শিখতে পারি, একটা জিনিস যদি আমি পড়তে পারি, মানে একবার যদি আমি মেডিটেশন অভ্যাস করতে পারি, একটু যদি আমার অনুভূতি ডিপ হয়, তো সেইটুকুই হোক না, তার মধ্যেই আমি চেষ্টা করে যাব। তো প্রত্যেককে এরকম ভাবে চেষ্টা করতে হবে, রাদার দেন গিভিং এক্সকিউজ। মানে বেসিক্যালি আমি ভিউয়ার্সদের কথা বলছি, যারা মানে আমাদের কন্টেন্ট দেখছে। তারা যেন এরকম না ভাবে যে হ্যাঁ এখন এনভায়রনমেন্ট অনেক খারাপ, সবাই শর্টস দেখে, এরকম পড়াশোনা করার পরিবেশ অনেক কম অ্যান্ড সো অন, তো এগুলো হবে না বা সম্ভব না বা অনেক কঠিন না। এর মধ্যেই করতে হবে, এর মধ্যেই সম্ভব। আর যদি চেষ্টা করে কেউ, তাহলে অবশ্যই সে পারবে এরকম কালচারকে ফিরিয়ে মানে আসতে। যে করতে চায় তার জন্য আসলে, যে করতে চায় তার জন্য আসলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। হুম। আর তো এটা নিয়ে তো স্টোইক ফিলোসোফার এপিকটেটাসের তো অনেক বড় হ্যাঁ, বয়ান আছে। ইয়েস, হুম, এপিকটেটাস হুম, হুম, নিজে ছিল হুম, কৃতদাস ছিল, এবং তার পা খোড়া ছিল, কিন্তু তারপরেও সে দর্শন চর্চা চালায় গেছে, সে থামে নাই। তো এগুলো হলো আসলে জীবনে যত বড়ই বাধা আসুক সেটাকে একদম মানে আহ ওটাকে সিরিয়াসলি না নিয়ে যে মানে ফাইট করে যাওয়াটা, হুম, এই মনোবলটা আসলে রাখা দরকার আমাদের। আর এটাই তাহলে দেখা যাবে যে কোনো যুগই যুগই আসলে খারাপ না। সব যুগ থেকেই নিজের মতো করে কিছু একটা বেটার বেটার। আউটকাম করে নেওয়া যায়। হ্যাঁ, তো তো এটা গেল একটা ব্যক্তিগত রেজলিউটনেস এর জায়গা, মানে দৃঢ়তার জায়গা থেকে। তো আরেকটা হলো যে আহ এখন কালচারাল। আমরা যেহেতু একটা সমাজে বসবাস করি, তখন কালেকটিভলিও আমাদের কিন্তু ওই ব্যাপারটা একদম। লাগবে, কারণ ইন্ডিভিজুয়াল কালেকটিভ থেকে আলাদা না। আসলে আমরা এটাকে একটা ডিভাইড করে ফেলছি, দ্বন্দ্ব করে ফেলছি। হুম, আমার মনে হয় কি, যে এই যুগটাতে যেটা দরকার সেটা হলো আমাদের সুদূর অতীত থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আবিষ্কার, দর্শনের তত্ত্ব, আইডিয়া সবকিছু হয়ে গেছে। হুম, কিন্তু আমরা যে ঝামেলাটাতে পড়ছি, এতগুলা তত্ত্ব আইডিয়ার ভিতরে অনেক দ্বন্দ্ব আছে। তো এই দ্বন্দ্বগুলোকে আমাদের সিনথেসিস করতে হবে আসলে, হুম, একটা কমপ্লিট একটা হোলিস্টিক একটা আহ একটা স্ট্রাকচারে আমাদেরকে নিয়ে আসতে হবে, যাতে আমরা সবকিছুকে একটা সামগ্রিক আকারে ব্যাপারটা বুঝতে পারি। তাহলে আমরা মনে হয় একটা ওইরকম যেই কালচার সোসাইটি যেটা আমরা চাইতেছি, ওটা গড়ে গড়ে তুলতে পারবো আসলে। হুম, একদম। হ্যাঁ, কারণ দেখা গেছে যে সবাই সবকিছু দিয়ে গেছে, এখন খালি আমাদেরকে আহ মানে সুই সুতা দিয়ে একটা মালা বানাইতে হবে, যেখানে সবকিছু একটা সমন্বিত আকারে থাকবে। ওটা এরপরে একটা সুন্দরভাবে যাতে ওটা ফাংশন হয়। এই যে আমি বললাম যে কালেকটিভ আর ইন্ডিভিজুয়ালের যে দ্বন্দ্বটা, হ্যাঁ, তো কেউ বলবে যে কালেকটিভ আগে, মানে সিস্টেম আগে, কেউ বলবে ব্যক্তি আগে। আর আমি বলবো যে ভাই, সিস্টেমও দরকার, ব্যক্তিও দরকার। তুমি দুইটাকে সিনথেসিস করে বুঝো, তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে। কারণ ব্যক্তি যদি সমস্যা হয়, সিস্টেমে সমস্যা হবে। সিস্টেমে যদি সমস্যা হয়, ব্যক্তি ক্ষতিগ্রস্ত একদম, হবে। তো একদম। আমার তো দুইটাকে ঠিক করতে হবে। হুম, সো আমি যখন সিস্টেমের পার্ট, তখন আমি সিস্টেমেটিক ভাবে আমার দায়িত্বটা পালন করব।
তাহলে ইন্ডিভিজুয়াল উপকৃত হবে। আর আমি যখন ইন্ডিভিজুয়ালের পার্ট, তখন আমি ইন্ডিভিজুয়ালি আমার যা দায়িত্ব পালন করার ওইটা আমি করব। তাহলেই তো পুরো জিনিসটাকে সুন্দরভাবে সমন্বিত হইতেছে। যেমন এই যে চ্যানেলের কথাই বলি, এই চ্যানেলে যদি যারা ভিডিও দেখতেছে, তারা যদি এইসব ভিডিওকে যদি উৎসাহ দেয়, মানে এগুলো তো আসলে ওইরকম চিন্তা ভাবনামূলক ভিডিও, হ্যাঁ, তোমার ভিডিও আমার ভিডিও, হ্যাঁ, তো ওইখানে যদি তারা উৎসাহ দেয়, তাহলে আমরা আরো বেটার ভাবে আরো কিছু আনতে পারবো। হুম, হ্যাঁ, আমরা বিশেষ করে কোয়ালিটি কন্টেন্ট বানাইতে পারবো, যেটা কালচারালি আমাদের এই সেক্টরটাকে আরো উন্নত করবে। হ্যাঁ, তো এটা গেল একটা পার্ট। তারপরে আমরা আরো কিছু ভাবনা চিন্তা করার সুযোগ পাবো, যেটা কালেকটিভলি আবার আমরা কন্ট্রিবিউট করতে পারবো। তাহলে এই কালেকটিভলি যে আমরা কন্ট্রিবিউট করতে পারলাম, এটা কাদের অবদান? যারা আমাদেরকে ভিউ দিছে, হুম, বা যারা আমাদেরকে এইটার জার্নিতে, যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে, তো তাদেরও এখানে একটা অবদান আছে। তাহলে দিন শেষে কি দাঁড়াইলো, যে এটা কি আমার একার অবদান? না, এটা সবার অবদান হয়ে গেল। মানে আমি, তুমি থেকে ব্যাপারটা কি হয়ে গেল, টোটাল আমরা হয়ে গেলাম জিনিসটা। হুম, তো হুম, যখন হুম, আমরা হয়ে যায়, তখন আর ওখানে কিন্তু কোনো আলাদা কোনো সত্তা থাকে না, কিছু থাকে না। তখন ওই জায়গায় একটা সামগ্রিক একটা অনুভূতি থাকে। তো ওই সামগ্রিক অনুভূতির নাম হলো তোমার কমিউনিয়ন, যেটাকে বলে, হুম, হ্যাঁ, একাত্ম বোধ। একদম। যেটার তুমি যে ওই পাবে, এখন মার্কস পড়ো, হুম, 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 কমিউনিজমে হুম, যাও, তারপর আবার হাবি জাবি যাও, মূল সারোচ্ছার এটাই আসলে, যে ইউনিটি, ইউনিটি। একের জন্য দশ, দশের জন্য এক। হ্যাঁ, এটা ইউনিটি। তো এইভাবে ব্যাপারগুলো কাজ করে। কিন্তু কথা হলো যে যখন সমাজ, যখন দেখা যায় যে না, এখন সমাজটা এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, তখন দেখা যায় যে সব নিজের স্বার্থ নিয়ে চলে। কিন্তু নিজের স্বার্থ সবাই যদি দেখা শুরু করে, তাহলে কারো স্বার্থই পূরণ হবে না। একদম, ঠিক একদম। আছে। আর আহ, আর সমাজে কিছু হায়ারার্কি থাকবে অলওয়েজ, বাট হায়ারার্কির ভিতরেও কোন জিনিসটা হায়ারার্কিতে থাকবে, ওইটাও নির্ধারণ করা লাগবে আসলে। হুম, এখন ধরো যদি যেটা একটু লোয়েস্ট স্তরের অ্যানিমিলিস্টিক যেসব স্বভাব আছে, ওইটা যদি হায়ারার্কির উপরে চলে যায়, তাহলে কিন্তু ওই হুম, পিরামিড কিন্তু আর সুন্দরভাবে ফাংশন করবে না, ভেঙে চুরে পড়ে যাবে। তো হুম, আমাদের হালত হয়েছে এরকম এরকম ওই নিটসের বয়ান অনুযায়ী সব অ্যানিমিলিস্টিক, বানর প্রবৃত্তির মতো ওইদিকে চলে গেছে। যে ভাই এখন কোনো আর সামনে কিছু নাই, এখন আমাদের এই আহ, ভোগ করতে হবে, প্লেজার পাইতে হবে, দ্যাটস অল। এটাই হলো লাইফ। নিজের জন্য করতে হবে। এই সিঁড়িতে পড়ে থাক, এই সিঁড়িটা যদি উপরে চলে যায়, তাইলে ঝামেলা হবে। উপরে রাখতে হবে হাইয়ার ভ্যালু। হায়ার ভ্যালু যদি উপরে থাকে, তাহলে নিচে যেটা থাকার ওটা ওইটার জায়গা মতো থাকবে। তাহলে টোটাল সার্কেলটা কিন্তু সুন্দরভাবে মানে কমপ্লিট হয়, হুম। মানে সুন্দরভাবে ফাংশন করা যেটা বোঝায়। তো এই এবার জন্য এখন এটা হয় না, বোঝা হয় না, তখন এই জন্য দাঙ্গা হয়, ফ্যাসাদ হয়, হাঙ্গামা হয়, শান্তি নষ্ট হয়। এবার এই চলতেছে আবার। এখানে এটা এটা আমার খুবই মানে ভালো লাগলো, মানে আমি এটা এই বিষয়ে তোমার সাথে একদম একমত আমি। মানে যে ইন্ডিভিজুয়াল আর কালেকটিভ দুটো মানে একটা একটার অপোজিট না, বা দুটো আলাদা না আর কি, মানে দুটো অ্যাকচুয়ালি একটাই সিস্টেমের পার্ট। এরকম একটা ধারণা মানে আছে যে লাইক নো ইয়োর সেলফ, মানে খুবই প্রাচীন একটা কথা যে নিজেকে জানো বা বোঝো। তো ওকে, বা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো মানে জগৎকে চেঞ্জ করার আগে নিজেকে পাল্টা। ওকে, বাট এখানে একটা প্রবলেম আছে এই এই মানে এই ধরনের যে মানে ক্লাসিক স্টেটমেন্ট গুলো আর কি, বা প্রপোজিশন গুলো, যে অ্যাকচুয়ালি টু নো ইয়োর সেলফ ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড টু নো দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ। লাইক হুম। নাইদার অফ দিস টু আর কমপ্লিট উইদাউট দ্য মানে আদার। মানে আমাকে বুঝতে গেলে আমার হ্যাঁ। চারিপাশের সমাজ সোসাইটির পার্ট আমি আর কি, তার অংশ আমার মধ্যে আছে। আর যদি আমি চারপাশের জগৎ সমাজ সবকিছু বুঝতে চাই, তাহলে সেটা মানে আমি আমার মধ্যে দেখে সেটাকে বুঝতে পারবো। ওকে, সো উই হ্যাভ টু নো বোথ। হুম। মানে আইদার তুমি দুটোই জানো, বোথ। আর নাহলে তুমি কোনোটা অ্যাকচুয়ালি ভালো করে জানো না। ঠিক আছে। হ্যাঁ, মানে আইদার। কোনোটাই ভালো জানো। হ্যাঁ। এবার এক্সাক্ট। এখানে আরেকটা জিনিস, যে লাইক যেমন ফর এক্সাম্পল খুবই পপুলার, আই থিঙ্ক নাম হচ্ছে, একজন ইউটিউবার ফিলোসফার আছে, একটু ইংলিশে ভিডিও বানায়, জর্ডান পিটারসন। জর্ডান পিটারসন। তো জর্ডান আচ্ছা। পিটারসনের একটা রুল আছে এরকম যে মানে ফার্স্ট মানে সেট ইউর হাউস ওকে অন ইউর ওন, এরকম একটা সামথিং, যে প্রথমে নিজের ঘরটাকে বাঁচাও, তারপর তুমি সমাজের জন্য লড়ো বা চিন্তা করো, বা প্রথমে মানে নিজের মানে কি বলবো মানে স্বার্থগুলোকে আগে সমৃদ্ধ করো তারপর। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ভুল। হুম। মানে আমি এটাতে একদমই বিশ্বাস করি না। লাইক দিস টু আর লাইক ইন এ ওয়ে রং। একটা হচ্ছে কি, আগে তো আমি নিজের সবকিছু গুছিয়ে নিই, তারপর আমি সমাজের জন্য ভাববো, সমাজে কন্ট্রিবিউট করব। বা অনেকে কি করে পুরো উল্টো,
নিজের ঘরে নুন পান্তা নেই, খাওয়া হচ্ছে না, সে সমাজের জন্য কিছু করার জন্য ছুটছে আর কি। বাট আমার মতে হচ্ছে হুম এই দুটোর মাঝখানে একটা ইন্টারসেক্টিং পজিশন আছে। মানে ইউ ক্যান ডু ওয়ান থিং অ্যান্ড ইট উইল কন্ট্রিবিউট দ্য বোথ। মানে এমন একটা কাজ আমরা হুম হুম করতে পারি যেটা একই সাথে আমাদের লাইফটাকেও বেটার করছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আবার সেটা সমাজেও কন্ট্রিবিউট করছে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি আই হুম থিঙ্ক মার্কসিজমের সাথে অনেকটা এটার মানে মিল আছে। ধরা যাক একটা সোসাইটি, আহ, যেখানে সোসাইটির মধ্যে একদিকে লেটস একটা একটা বাড়ির মতো বা একটা মানে সোসাইটি, যেখানে ফর এক্সাম্পল একটা সোসাইটি, সেখানে একদিকে আমাদের লেটস সে যারা লেবার ক্লাস, তারা মানে টাকা পয়সার জন্য আন্দোলন করছে। যারা নারী, তারা তাদের জন্য আন্দোলন করছে যে সমাজে নারীর সম্মান বাড়ুক। ঠিক আছে? যারা সায়েন্টিস্ট, তাদের মানে সায়েন্টিফিক রিসার্চের জন্য টাকা নেই, ইকোনমিক ক্রাইসিস হচ্ছে তাদের, সেগুলোর জন্য তারা কথা বলছে। পলিটিশিয়ানরা, তাদের সাথে মানে সাধারণ মানুষের পাওয়ার কনফ্লিক্ট হচ্ছে কনস্ট্যান্টলি। তাহলে একটা বাড়ি যার সমস্ত জায়গাতে ক্র্যাক আছে, আমরা প্রত্যেকটা এই যে মানে প্রবলেমস গুলো, এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করার চেষ্টা করছি। মানে আমরা ভাবছি যে নারীদের জন্য একটা আলাদা প্রোটেস্ট, লেবারদের জন্য একটা আলাদা প্রোটেস্ট, মানে পলিটিশিয়ানদের সাথে সাধারণ মানুষের কনফ্লিক্ট, তার জন্য একটা আলাদা প্রোটেস্ট, তার জন্য আলাদা একটা মানে সলিউশন। ঠিক আছে? মেডিসিনের জন্য আলাদা সলিউশন, ইন্ডিভিজুয়ালিটির জন্য আলাদা সলিউশন। বাট অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কাজ করবে না। বরঞ্চ আমাদেরকে কোনো একটা ইউনিট খুঁজে বার করতে হবে, এমন একটা সলিউশন বা এমন একটা জিনিস খুঁজে বার করতে হবে যেটা একসঙ্গে প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করে, মানে প্রত্যেকটা জিনিসে কন্ট্রিবিউট করে। মানে একটা সিঙ্গেল পিস অফ পাজেল যেটা পুরো জিনিসটাকে কানেক্ট করে দেয়, সেটাই হচ্ছে কমিউনিজম। ঠিক আছে? রাদার দেন হুম প্রত্যেকটা প্রবলেমকে ইন্ডিভিজুয়ালি সলভ করা। অনেক সময় অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাদের লাইফে আমরা এরকম করি। একদিকে টাকার ক্রাইসিস, সেটার জন্য একটা কিছু করার চেষ্টা করছি। ফ্যামিলি ক্রাইসিস, তার জন্য একটা আলাদা কিছু করার চেষ্টা করছি। নিজের হেলথ ক্রাইসিস, তার জন্য একটা আলাদা কিছু করার চেষ্টা করছি। মানে উই আর প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসকে আমরা আলাদা আলাদা করে ইমপ্রুভ করার চেষ্টা করছি। সেটা না করে এমন একটা সেন্ট্রাল জিনিসকে খুঁজে বের করা যেটা একসাথে পুরো পিকচারটাকে পাল্টে দিতে পারে, পুরো জিনিসটাতে কন্ট্রিবিউট করতে পারে। হুম ঠিক আছে? আই থিঙ্ক সেটা ওই হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে ইন্ডিভিজুয়াল। তো নিজের, হ্যাঁ, নিজের সেন্টারটা খুঁজে বের করতে হবে, যে ওই সেন্টারের মাধ্যমে তখন দেখা যায় যে আমি সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারতেছি। যেমন প্রতিটা মানুষ যদি তার নেচারটা খুঁজে পায়, যে সে আসলে অ্যাকচুয়ালি কোনটাতে ভালো, কোনটাতে দক্ষ। আর দক্ষটা কি, দক্ষতাটা হলো সে এমন একটা প্রবলেম সে সলভ করতে জানে, বা এমন কিছুতে সে দক্ষ, যেটার জন্য সে আসলে অন্যের কাছ থেকে, সমাজের অন্য মেম্বারদের কাছ থেকে তখন সে অর্থটা পাবে। কারণ সে ওই সমাজের ওই প্রবলেমটাই তো সলভ করতেছে না। হ্যাঁ, কারণ কোন সমাজে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তার কোনো ভ্যালুর দরকার নেই। হুম হুম প্রবলেম নাই, সবকিছু বসে আছে। তো প্রবলেম আছে না সমাজে, বা নতুন কিছু সে কন্ট্রিবিউট করতেছে। আর কন্ট্রিবিউশনের জন্য তোমার এখানে একটা স্কিল লাগবে, দক্ষতা লাগবে। তো সে যদি ওই দক্ষতাটা যদি জানে, তাহলে ওই দক্ষতাটা সে সমাজে প্রচার করলো, বা দক্ষতাটা সে ওইটা দেখাইলো, ওইটার বিনিময়ে সে কিছু পাইলো। হ্যাঁ, এতে করে কি হচ্ছে? সমাজের উপকার হইতেছে, এবং একই সাথে তার নিজেরও নিজের। উপকার হইতেছে। একদম একদম। কিন্তু আক্ষেপের বিষয় এটা, বেশিরভাগ মানুষ জানে না যে সে আসলে লাইফে আইসা কোন মিনিংটা সে মানে দিতে চাইতেছে, বা কোন মিনিংটা সে ক্রিয়েট করতে চাইতেছে। বেশিরভাগ মানুষ কিন্তু ক্রিয়েটিভ না, সে ক্রিয়েট করতে চায় না, সে কনজিউমার। সে ভোগ করতে চায়, যে একজন তার হয়ে ক্রিয়েট করে দিবে, সে শুধু ভোগ করবে। এখন কথা হলো, হ্যাঁ, যে যারা ক্রিয়েটিভ, যারা ক্রিয়েট করে, এখন ভোক্তা না থাকতে থাকলে তো তারা আর কি ওটা করবে না, তাই না? সো কনজিউমারেরও দরকার আছে, কিন্তু ওইখানে যে ওই প্যারাডক্সটা চলে আসে, যেটা আমরা প্রথম মানে অনেক শুরুর দিকে আলোচনা করলাম, সেটা হলো যে আমি ভোক্তা, আমি আবার স্রষ্টা, আমি গড়ি, আবার আমি ওই গড়াটা ভোগ করি। হ্যাঁ, সো এখন তোমাকে নানা বর্গের মানুষদেরকে ওই নিজের দক্ষতাটা খুঁজে বের করতে হবে, যে ভাই আমি আসলে আমার লাইফের সেন্ট্রাল মিনিংটা কি, বা ওই যেটার জন্য আমি আসলে আম, নিজেকে উৎসর্গ করে দিতেও আমার কোনো কিছু যাবে অসুবিধা আসবে না। নেই। হ্যাঁ, ওই কোর পয়েন্টটা যখন আমি টাচ করতে পারবো, বা ওইটা যখন আমি খুঁজে পাবো, ওইটার তরে যখন আমি আমার সমস্ত সত্তাকে নিবেদিত করে দিব, তখনই ওখান থেকে ভ্যালু জেনারেশন হবে। আর ওই ভ্যালুটা তখন সমাজকে উপকৃত করবে, এবং আমাকেও উপকৃত করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমরা সেটাই করি, মানে দায় সারা ভাবে কাজ করি। কারণ আমাদেরকে একটা জন্মগত একটা আলস্য কাজ করে, আমরা কর্ম করতে চাই না, দায় সারা কাজ করি। একটা কাজ করা লাগবে এই জন্য করতেছি, মানে খায় পরে থাকতে হবে এই জন্য করতেছি, না হলে আমি এই কাজটা করতামই না। হ্যাঁ, তো এই যে চাপ, এই জন্য হয় কি, যে আমরা সমাজে প্রপারলি ফাংশনও করতে পারি না।
হ্যাঁ, ওই কাজটা যেহেতু দায়সারা ভাবে করি, এই জন্য সমাজের ওই কাজটা আমরা ঠিক মতো করিও না। এই জন্য সোসাইটি, সমাজ, কালচারে ফ্ল তৈরি হয়, শর্টকাট তৈরি হয়, দুর্নীতি তৈরি হয়, হুম। যে কোনোভাবে তো আমি আমার ওইটা পাই গেলেই হয়েছে। হ্যাঁ, দুর্নীতি তৈরি হয়। এবং এইগুলোর কারণে কি হয়, যারা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে তারা মূল্য পায় না, তারা তাদের জীবদ্দশায় মানে অনেক সাফারিং করে। কিন্তু ওই সবাই যদি কিছু না কিছু তার জায়গা থেকে যদি করতো তার নেচার বেসিসে, তাহলে কিন্তু দেখা যেত যে ওই মিনিং বেসিসে, তাহলে দেখা যেত যে তারা সমাজে প্রপারলি কন্ট্রিবিউট করতে পারতো। এবং ওই কালচারটা তৈরি হইতো যে না, সে যেটাতে দক্ষ ওইটার জন্য সে সম্মানটাতে পাইতেছে, সম্মান দিতেছে। ওইটা হইতো আসলে আমাদের ক্রাইসিসটা হলো কি, আমাদের ক্রাইসিসটা হলো মিনিং ক্রাইসিস। আমরা আমরা জানি না যে আসলে আমরা কি ক্রিয়েট করতে একদম। চাইতেছি, কি পাইতে চাইতেছি, বা কি আসলে আমি ভালোবাসি। যেটা আমি ভালোবাসি ওইটা যদি আমি করি, ওটা ন্যাচারালি সমাজে কন্ট্রিবিউশন হয়ে যায়। হুম। কারণ ওটা তো আমাকে নারিশ করতেছে, তাই না? আমাকে নারিশ করতেছে, এবং ওটা তখন বাইরে আউটওয়ার্ড ভাবে ছড়ায় যাবে। তো বাইরে যখন ছড়ায় যাবে, তখন এমনি কিন্তু ব্যাপারটা কাজ কাজ করবে। করতেছে। তো এবার আমাদের এখানে এই ঝামেলাটা হয়। এবার এইখানে আম, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মানে শুধু মানুষ জানে না তার মিনিং কি বা তার সেই সেন্টারটা কি, যেটা মাধ্যমে সে নিজেকে এবং সোসাইটি দুটোকেই নারিশ করতে পারে। শুধু তাই নয়, মানুষ জানে না এবং মানুষ একটা ভুল জিনিস জানে। একজন হচ্ছে মানুষ যে জানে না যে, সে তো জানে না যে আমি জানি না আমার কোন জিনিসটা নারিশ করতে পারি, মানে কোন জিনিসটাকে আমি কন্ট্রিবিউট করতে পারি। কিন্তু কিছু মানুষ আছে, বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি, যারা একটা ভুল জিনিসকে মনে করে যে এটা হচ্ছে আমার লাইফের মিনিং। ঠিক আছে, মানে ভুল কাজ করছে, মানে সেখান থেকে সে মিনিং পাচ্ছে না, কিন্তু তবুও সে সেটা করবে। আর সেই বিষয়ে সে কনফিডেন্স, মানে নিজের কাছে নিজে সে কনস্ট্যান্টলি মিথ্যা হুম। কথা বলছে, নিজের কাছে নিজে সে ডিসঅনেস্ট থাকছে। এবং সেই যে ভুল জিনিসটাকে সে ধরে রেখেছে, সেই বিষয়ে সে কনফিডেন্স, মানে খুবই কনফিডেন্ট। তাকে তুমি যদি বোঝাতে চাও বা বলতে চাও কিছু জিনিস, উল্টো তুমিই খারাপ। ঠিক আছে। তো এটা একটা জিনিস হুম। আমার আমার মনে হয় যে মানুষ শুধু জানে না তাই নয়, ভুল জিনিস জানে এবং সেই ভুলটার বিষয়ে সে লাইক মানে একদম আঁকড়ে ধরে আছে, মানে ওটাই ঠিক বলে সে প্রমোট করছে আর অ্যারোগ্যান্ট। কাছে। ঠিক আছে। এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে মানে ফিলোসফি, লাইক এখন সোসাইটি হচ্ছে এমন, যদি কোনো জিনিসের ইকোনমিক ভ্যালু না থাকে, তাহলে মানে সেই জিনিসটার মানে কোনো দাম নেই। কিন্তু প্রথমত মানে এটা দুই রকম ভাবে ভুল এটা। মানে আমাদের ইকোনমিক ভ্যালু সেখান থেকেই তৈরি করা উচিত যেটার অ্যাকচুয়াল ভ্যালু আছে, মানে লাইফে যেটার ভ্যালু আছে। কিন্তু আমরা কি করছি, যেখানে যেটাতে লাইফের ভ্যালু কম, মানে ফর এক্সাম্পল আমি একটা হাতে ঘড়ি পরবো 10 লাখ টাকা দাম, এটার অ্যাকচুয়াল ভ্যালু টাইম দেখা। ঠিক আছে। মানে কিন্তু ওখানে আমি অনেক কস্ট ভ্যালু ওখানে দিচ্ছি, আর সবাই সেটা চায় রাদার দেন মানে একটা ফিলোসফিক ডিসকাশন। ঠিক আছে। তো মানে এটা এটা হচ্ছে একটা প্রবলেম যে প্রথমত যে সবাই সেই মানে এক- মানে ফিলোসফি এমন একটা জিনিস, এটাকে ইকোনমিক লেভেলে কনভার্ট করা টিচিং ছাড়া আর তেমন কোনো হতে পসিবল নয়, ফিলোসফি। ওকে। এবার হুম। আমরা কোনো অবজেক্টে কনভার্ট মানে অবজেক্টে কনভার্ট করা যাবে না এটাকে। এটা কোনো একটা ওই কতগুলো জিনিস এটা ওটা মিশে একটা পারফিউম বানিয়ে বিক্রি করা, বা লাইক কোন একটা লাইক ফর এক্সাম্পল টি শার্ট বা ইত্যাদি, ইটস নট লাইক দ্যাট ফিলোসফি। তো ফিলোসফি একমাত্র আমাদের ইন্টারনাল বিষয়, আমাদের লাইফ, আমাদের মাইন্ড বা সাইকোলজি, সেগুলোতেই কন্ট্রিবিউট করতে পারে। এটা ওই জন্য এটার মানে অবজেক্টিভ ভাবে ইকোনমিক কন্ট্রিবিউশন কম। তো সেই লেভেলের ইকোনমিক কন্ট্রিবিউশন তৈরি করা যেতে পারে একটা। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা যেটা এর থেকেও ফান্ডামেন্টাল আমি বলবো, সেটা হচ্ছে যে লাইক ইউনো সবাই মনে করে কি আমি ফিলোসফার, মানে ধরুন আমার যদি একটা মানে হাত ভেঙে যায়, ডাক্তারখানায় যাবে সবাই। ঠিক আছে। কিন্তু কারোর ডিপ্রেশন হোক, তুমি তাকে বলো সাইকোলজিস্টের কাছে যেতে, বলবে না 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 আমি যাওয়ার দরকার নেই, মানে আমি একাই সলভ করে নিতে পারবো। ঠিক আছে। মানে প্রত্যেকটা ফিল্ডের একজন এক্সপার্ট থাকে। ডাক্তার, সে 10 বছর ডাক্তারি পড়েছে, সে সেটা প্র্যাকটিস করতে হয়েছে, তাকে স্টাডি করতে হয়েছে, সে এমনি হয়ে যায়নি ডাক্তার। ঠিক আছে। যে যে একজন লেটসে ফর এক্সাম্পল মানে যে কোনো জিনিস ফর এক্সাম্পল যে লাইক ক্যামেরাম্যান, ঠিক আছে, সিনেমাতে, তাকে তাকে সেটা প্র্যাকটিস করতে হয়েছে, তাকে সেটা কয়েক বছর ধরে করতে হয়েছে, তারপরে সে সেটা শিখেছে। ঠিক আছে। যে কোনো কাজের হুম। জন্য তাকে অনেক টাইম দিতে হয়, যে সেই বিষয়ের এক্সপার্ট। এবার ডাক্তার যদি সে বলে যে ফর এক্সাম্পল তার যখন কোনো একটা মোবাইল ফোন দরকার, সে বলে না আমি মোবাইল ফোন দোকান থেকে কিনবো না, আমি নিজে বানিয়ে নেবো। সে বানাতে পারবে? পাগল হয়ে যাবে সে। ঠিক আছে। এবার যদি কেউ একজন হুম। টিচার, সে যদি ভাবে যে আমার শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, না না আমার পা ভেঙে গেছে, আমি একাই প্লাস্টার করে, আমি একাই ওষুধ কিনে, আমি ডাক্তারি পড়ে আমি নিজের ওষুধ নিজে খাবো, সেটা পসিবল না। হুম। হুম। আমরা একটাই ভ্যালুকে অর্জন করতে পারি। এবার
অন্য মানুষদের ধারণা কি সব বিষয়ে এক্সপার্ট আছে, ডাক্তার থাকুক, ইঞ্জিনিয়ার থাকুক, আর্কিটেক্ট থাকুক, প্রফেসর থাকুক, ঠিক আছে, কার ড্রাইভার থাকুক, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ফিলোসফি, আমার মাইন্ডের যে বিলিফ, বিশ্বাস, এই যে ফিলোসফিক্যাল যে প্রিন্সিপাল, সেগুলো ভাই আমারটা আমার ঠিক আছে, আমার কোনো এক্সপার্টের দরকার নেই। মানে আমার লাইফ যাচ্ছে তো মানে খারাপ, আমি সাফার করছি, আমার বিভিন্ন প্রবলেমস আসছে, আমি ডিসিশন নিতে পারছি না, আমি কনফিউজ থাকছি, কনফ্লিক্ট হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, মানে ফ্রেন্ডসদের সাথে প্রবলেম, তবু আমি কোনো মানে সাইকোলজিস্ট বা কোনো এক্সপার্টের কাছে যাব না। আমার নিজের বিশ্বাস, মাই লাইফ মাই রুল, মানে আমি সব জানি, আমি একাই সব করে নেবো। ঠিক আছে, দিস ইজ ভেরি রং মাইন্ডসেট, আই থিঙ্ক। উই নিড দ্য হেল্প অফ হুম এক্সপার্ট। ডাক্তার যেটা 10 মিনিট বা 5 মিনিট কথা বলে বলে দেবে, সেটার জন্য সে 5 বছর পড়াশোনা করেছে। যদি আমার মোবাইল ফোনটা খারাপ হয়ে যায়, তাহলে আমি এটা হুম খুলে হুম ঠিক করতে পারবো না। আমি একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, 10 মিনিট দেখবে, ঠিক করে দেবে। কিন্তু ওই 10 মিনিটের ওই স্কিলটুকুর জন্য তাকে হয়তো 5 বছর ধরে খাটতে হয়েছে। ঠিক সেরকমই, কেউ যদি মানে কেউ যদি প্রবলেমসে থাকে, তার লাইফে বারবার সে ভুল করছে, মিস্টেক হচ্ছে, তার সাইকোলজিক্যাল প্রবলেম, বা তার এক্সিস্টেন্সিয়াল কোনো ক্রাইসিসে আছে, বা তার মানে পাস কোনো ট্রমা আছে, অ্যান্ড সো অন, সে হয়তো বুঝতে হুম পারছে না। কিন্তু সে যদি একজন মানে কারোর সাথে সেটাকে ডিসকাস করে, যে এক্সপার্ট ওই ফিল্ডে, কনসাল্ট করে। কনসাল্ট করে, তাহলে সে হয়তো তাকে হেল্প করতে পারে। কিন্তু সেক্ষেত্রে মানুষ হেল্প হুম নেয় না। মানুষের যদি একটা জামায় খুবই, আবার আবার হেল্প নিলেও দেখবা যে সে করতেছে কি, হেল্প নিলে আসলে সে ভ্যালুটা ওইভাবে দিতে চায় না, সে ফ্রি ফ্রি কি করতে চায়। কারণ হ্যাঁ, আরে ভাই এটা তো এমনিই তো বলে, এটা তো ভাই যে পাশের বাসায় একজন থাকে সে একটা উপদেশ দিতেছে। এরকম একটা তো ব্যাপার, ঠিক এটা তো আছে। ভাই হ্যাঁ এটা তো ভাই দেওয়াই যায় ভাই, এটা তো আর কিছু না। এটার পিছনে মূল কারণ কি, বেশিরভাগ মানুষই আসলে চোখে যা দেখে, যেটা দেখা যায়, যেটা টাচ করা যায়, হ্যাঁ, যেটা একদম সে একদম। বাস্তবে দেখতেছে, ভিজুয়াল যেটা, ওইটার ভ্যালু দিতে জানে, কারণ তার জগতই ওইটা। সে ভিজুয়ালের বাইরে তো নিজের ভেতরে তো ইন্টারনাল জিনিসটা সে কখনো দেখে নাই বা ফিল করে নাই বা ওইরকম ঘাটায় নাই। তার চৈতন্যের লেভেলটা এতটাই গ্রস। তো সে গ্রস লেভেল যেহেতু বুঝে, ওইটারই সে ভ্যালু দেয়। তো মানুষ যেটা বুঝে ওইটারই সে ভ্যালু বুঝেছে নর্মালি একদম। দিয়ে দিয়ে থাকে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। তো এই জন্য দেখা যায় যে অতীতকালে এই যে ফিলোসফার বলো, এরপর মিস্টিক যারা বলো, তাদেরকে রাজা বা যাদের টাকা পয়সা থাকতো তারা আর কি ই করতো, স্পন্সর করতো, একদম যে একদম। তুমি আমার রাজ্যে থাকো, আমি তোমাকে পালবো। ঠিক আছে। কারণ সাধারণ মানুষের এসব বোঝার ওই রকম নাই বা ওইরকম ভ্যালু দেয়ও না তারা। আর যেহেতু তারা হাই, তো মানে মানে হাই লেভেলে যে চিন্তা করতো বা ওইরকম স্কোপ পাইতো, তো তখন রাজারা কি করতো, তখন তাদেরকে স্পন্সর করতো, বা যে "ভাই, তুমি আমার আন্ডারে থাকো, তোমার আমি এভাবে হ্যাঁ, পালবো, করে দিল। জেনারেলি করো"। তো তো এখন রাষ্ট্র চাইলে এটা করতে পারে, বিভিন্ন এরকম ট্যালেন্টেড যেসব মানুষ আছে, রাষ্ট্র এগুলো নিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের এ করে দিল। গবেষণা পাঠায় দিতে পারে। কিন্তু এখন যেটা ঝামেলাটা হয়েছে, এখন রাষ্ট্র এই দায়িত্ব নেয় না, কোনো ওই রকম রুচি সম্পন্ন ধনী লোকও নাই যে স্পন্সর করবে কিছু না, আর জনগণ তো নাই জিনিসটা, তো এই জন্য হয়েছে এটা, এটা বেহাল বেহাল দশা। হ্যাঁ, একদম। ঠিক আছে। তবে আশা করি আমরা আমরা চেষ্টা করলে, এবং আই থিঙ্ক ফিলোসফিক্যাল কালচার ফিরবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে, যে এরাটা আসবে, আই থিঙ্ক সেখানে ফিলোসফিক্যাল কালচার হ্যাঁ ক্রাইসিস খুব তো আসবে, ইম্পর্টেন্ট। অনেক আসবে, বড় ক্রাইসিস আসবে অনেক বড় তখন ক্রাইসিস। অলরেডি ফিলোসফিদের নিড অলরেডি শুরু হয়ে গেছে। ফিলোসফারদেরও লাগবে, হ্যাঁ, ফিলোসফারদেরও লাগবে, সাইকোলজিস্টদেরও লাগবে, লাগবে, হ্যাঁ, মিস্টিকদেরও লাগবে। একদম। তো সামনের যুগ ওইটাই। হ্যাঁ, তো এই ছিল আমাদের ডিসকাশন বন্ধুরা। তো আজকে নাইম ভাইয়ের সঙ্গে, নাজিউর ভাইয়ের সঙ্গে কথা বলে আমাদের খুব মানে আমার তো খুবই ভালো লাগলো। ঠিক আছে, একদম সিম্পল, খুব মানে ইজি ওয়েতে খুব সুন্দরভাবে সবকিছু আলোচনা হলো আজকে আমাদের। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং নাজিউর ভাইয়ের যে ইউটিউব চ্যানেলের লিংক, সেটা আমি কমেন্টে দিয়ে দেবো। হুম ঠিক আছে, কমেন্টে বা ডেসক্রিপশনে, তো তোমরা গিয়ে ওনার চ্যানেলটা বা তোমরা চেক আউট করে দেখতে পারো। ভিডিওস গুলো খুব সুন্দর ভিডিওস আছে, অনেক বিভিন্ন হ্যাঁ টপিক্সের ভিডিওস আছে, অনেক ডিসকাশন আছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার হয়তো আমরা একসাথে ভিডিওস বানাবো এরপরে। ঠিক হ্যাঁ। আছে। আর আমিও বলবো যে আমার অডিয়েন্সে যারা আছে, তো তোমার জানি তাই ইউটোপিয়া বাংলা ওই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে রাখে। কারণ ওইটা আমি দেখছি যে হাইলি আন্ডার রেটেড চ্যানেল। তো ওইটাতে যেন সাবস্ক্রাইব করে রাখে জানি দর্শকরা। আর তোমার সাথে আমার আরো অনেক কয়েকবার সেশনে বসবো, সমস্যা নাই। একদম একদম। কারণ আলোচনাগুলো খুব স্বতঃস্ফূর্ত হবে, যেহেতু আমরা দুজনে একই ফিল্ডের, একই ফিল্ডে এগুলো আছে। নিয়ে চিন্তা ভাবনা করি। সো
বন্ধুরা, তোমরা যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার মানে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার ভিডিও আগে দেখেছে এবং মানে নাজিউর ভাইয়ের ভিডিও দেখেছে, মানে দুজনের চ্যানেলকে চেনে, ইউটোপিয়া বাংলা, সাইকি টক, দুটো চ্যানেলের ভিডিও সে দেখেছে এবং আজকে প্রথম আমাদের একসাথে দেখলো? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর তোমরা কি এরকম টাইপের ভিডিও পেতে চাও যেখানে আমরা দুজনা বসে আলোচনা করব, মানে ঠিক যেমন এই ভিডিওটা ছিল ঠিক সেরকম টাইপের বিভিন্ন টপিক নিয়ে, ফিলোসফি নিয়ে, সাইকোলজি নিয়ে, হিস্ট্রি নিয়ে, আরও বিভিন্ন টপিকস নিয়ে? তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। যদি তোমরা চাও এরকম ভিডিওস, তাহলে অবশ্যই আমরা একটা সিরিজ বানানোর চেষ্টা করবো যেখানে আমরা আরও বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করবো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।